আজকে আমরা ডেরিভেটিভের সাইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার পজিটিভ সাইন, নেগেটিভ সাইন, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো হেডিংটা দিয়ে দিই, সাইন অফ দ্য ডেরিভেটিভস। আচ্ছা, খুব ভালো করে শিখে নিতে হবে এই পার্টগুলো, যে কার সাইন কিরকম হয় না হয়, ঠিক আছে? এগুলো যাতে গুলিয়ে না যায়, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব সোজা, চিন্তার কিছু নেই। ধরো একটা ইন্টারভাল নিলাম আই, আর এর সাবসেট বললাম না, সেটা ইন্টারভালটা ওপেন না ক্লোজড আমি কিছুই বললাম না, জাস্ট একটা ইন্টারভাল, ঠিক আছে? আই হচ্ছে জাস্ট একটা ইন্টারভাল, সেটা ওপেন হতে পারে, সেটা ক্লোজড হতে পারে, সেটা বাউন্ডেড হতে পারে, সেটা আনবাউন্ডেড হতে পারে, যেটা ইচ্ছে হতে পারে, জাস্ট একটা ইন্টারভাল। আর একটা ফাংশন নিলাম, নাম দিলাম এফ, আই থেকে আর এ। ধরে নিলাম সি হচ্ছে আই এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে? ইন্টিরিয়ার পয়েন্ট সম্পর্কে এর আগের দিনে আমি বলেছি, আইডিয়া সবার আছে। তার মানে মাঝখানে ঢুকে আছে পয়েন্টটা, ঠিক আছে? কোনো লেফট এন্ড পয়েন্ট বা রাইট এন্ড পয়েন্ট না, ইন্টারভালের ভেতরের দিকে ঢুকে আছে, ঠিক আছে? তাহলে সি হচ্ছে একটা ইন্টেরিয়ার পয়েন্ট আই এর। এক নম্বর, নাম্বার ওয়ান, এফ ইজ said to be ইনক্রিজিং। হ্যাঁ, কোন একটা ফাংশন আমরা ইনক্রিজিং কখন বলতে পারবো? অ্যাট সি, সি পয়েন্টে ইনক্রিজিং ফাংশনটা কখন বলতে পারবো? যদি ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা, এরকম একটা ছোট্ট ডেল্টা যদি এক্সিস্ট করে, সাচ দ্যাট, যেটা পজিটিভ হতে হবে, এফ এক্স লেস দেন এফ সি। ভালো করে দেখো বিষয়টা, সি পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং মানে এফ এক্স এর থেকে এফ সি কে বড় হতে হবে। কার জন্য? কোন এক্স গুলোর জন্য? ফর অল এক্স, সেই সমস্ত এক্স এর জন্য যারা ইন্টারভালে আছে, তার পাশাপাশি যারা স্যাটিসফাই করছে কোন কন্ডিশনটাকে? বলছে এক্স গুলো সি মাইনাস ডেল্টার থেকে বড় হতে হবে আর সি এর থেকে ছোট হতে হবে। আমি আগে লিখিয়ে দিই, তারপর ডিটেলসে ব্যাপারটা আলোচনা করছি। এবং অ্যান্ড এফ এক্সটা আবার এফ সির থেকে বড় হবে, ঠিক আছে? এফ এক্স আগের বার কি বললাম? আগের বার বললাম যে এফ সি ইজ গ্রেটার দেন এফ এক্স, এন্ড নাও আই এম সেইং দ্যাট এফ এক্স ইজ গ্রেটার দেন এফ সি when for all x belongs to I satisfying this time the condition is c less than x less than c plus delta। এই হচ্ছে আমাদের ইনক্রিজিং এর ডেফিনেশন। আমি একটু যদি ব্যাখ্যা করি, তাহলে আগে একটু লিখে নাও গোটাটা, তারপরে আমি এটাকে বলে দিচ্ছি ডিটেলসে যে কোথায় বা কেন এটাকে ইনক্রিজিং বলছে, তার পিছনের মানে যুক্তিটা কি, রিজনটা কি। সি তে ইনক্রিজিং মানে সি পয়েন্টে ফাংশনটা ইনক্রিজিং, হ্যাঁ বাড়ছে। সি পয়েন্টে কোনো একটা ফাংশনকে ইনক্রিজিং কখন বলবো? খুব ভালো করে দেখো, এটা ধরো ইন্টারভাল, হ্যাঁ আই, যে কোনো ইন্টারভাল হোক, ক্লোজড হোক, বাউন্ডেড হোক, আনবাউন্ডেড হোক, ওপেন হোক, আমি ওটা দেখতে চাইছি না, জাস্ট আমি একটা ছবি আঁকলাম আমার মতো করে, এরকম একটা ইন্টারভাল আই নিলাম। ধরো এই পয়েন্টটা হচ্ছে সি। বলছে যেই সমস্ত এক্স গুলো সি আচ্ছা, আর ধরো এটা ডেল্টা, হ্যাঁ, তাহলে এটা সি মাইনাস ডেল্টা, দিস ইজ আওয়ার সি প্লাস ডেল্টা। ফর অল দ্য এক্স লাইজ বিটুইন সি মাইনাস ডেল্টা টু সি, ভালো করে দেখো, সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে যে সমস্ত এক্স গুলো আছে, তার মানে কোন রেঞ্জে আছে এক্স? এক্স লাইজ বিটুইন সি মাইনাস ডেল্টা টু সি। এই জায়গায় যদি এক্স থাকে, ইফ এক্স বিলংস টু দিস পোর্শন, তাহলে বলছে এফ এক্স এর থেকে এফ সিটা বড় হবে। কেন? কারণ সি তে ফাংশনটা ইনক্রিজ করছে। সি তে যেহেতু ফাংশনটা ইনক্রিজিং, তাহলে এফ এক্স এর থেকে, ইনক্রিজিং মানে আস্তে আস্তে যত পয়েন্ট বাড়াবো, ইনক্রিজিং মানে কি? কোন একটা ফাংশনের যে মনোটোনিক ইনক্রিজিং করনি, একটা ফাংশন ইনক্রিজিং মানে আগের পয়েন্ট গুলো থেকে, মানে এক্স গুলো যদি এখানে থাকে, তার থেকে সি তে কি হবে? ফাংশনাল ভ্যালুটা উইল বি কি হবে? এই পয়েন্ট গুলোতে যদি এক্স থাকে,
আর সি তো এইটা, তাহলে এক্স এই সমস্ত জায়গায় আছে আর সি এখানে আছে, তাহলে এক্স এর ভ্যালু এফ এক্স আর সি এর ভ্যালু এফ সি, কার ভ্যালুটা বড় হবে? এফসির ভ্যালু বেশি হবে। এফসির ভ্যালুটা বড় হবে কখন? যদি এফটা ইনক্রিজিং হয়। আর যদি এফটা ডিক্রিজিং হতো, আমি এখনই লেখাবো, যদি এফটা যদি ডিক্রিজিং হতো তাহলে কি হতো? এফটা ডিক্রিজিং হলে এখানে যদি ভ্যালু বেশি হতো, তাহলে এফসিটা বড় হবে। তাহলে এখানে এক্স থাকতো আর এখানে সি থাকলে কার ভ্যালু বেশি হতো? সিটা ডিক্রিজিং, কিন্তু সিতে ফাংশনটা ডিক্রিজিং, তাহলে ফাংশনটা যদি সিতে ডিক্রিজিং হয় তাহলে ফাংশনটা কি ডিক্রিজ করছে, ধরো এই যে এটা ফাংশন ডিক্রিজ করছে, তার মানে এই জায়গাতে বাঁ দিকে এক্স যদি থাকে তাহলে তার ভ্যালু এফ এক্স এফ সি থেকে বড় হতো, উল্টো হতো, ঠিক আছে? যাই হোক, তো এখানে আপাতত ইনক্রিজিংটা দিয়েছি, বুঝতে পারছো? আর যদি এক্স এই জায়গায় থাকে তাহলে কি হবে? এক্স যদি এখানে থাকে, সি থেকে সি প্লাস ডেল্টা, এই যে পরেরটা, ইনক্রিজিং করলে এফএক্স টা বড় হবে, তাহলে ইনক্রিজিং করলে এফ এক্স টা বড় হবে এফ সি থেকে, আর ডিক্রিজিং করলে এফসি টা বড় হবে, এফসি টা বড় হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে ইনক্রিজিং এর ডেফিনেশনটা দেখে নাও, সি মাইনাস ডেল্টা থেকে যখন সি প্লাস ডেল্টার মধ্যে এক্স আছে তখন এক্স এর থেকে সি বড় বলে এফ এক্স এর থেকে এফসি বড়, আর এই জায়গাতে সি এর থেকে এক্স বড় বলে, সরি ভুল বললাম, এক্স এর থেকে সি বড় বলে এফ এক্স এর থেকে এফসি বড়, আর এখানে সি এর থেকে এক্স বড় বলে এফসি এর থেকে এফ এক্স বড়। ডেফিনেশন মুখস্থ করারও দরকার নেই, খুব সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে ডিক্রিজিংটা সবাই পারবে, লিখতে পারবে? ডিক্রিজিং কি হবে উল্টোটা? তাহলে বলো কেউ একজন। f is said to be decreasing at c, বলো, if there exists a positive delta such that কি হবে? fx বড় হবে x এর থেকে, কোন জায়গার জন্য? হ্যাঁ, for all x belongs to I interval. কি বলছে? স্যাটিসফাইং কোন জায়গার জন্য? fx fc থেকে বড়, তাহলে delta fx fc থেকে বড় এই জায়গায় না, এই যে এই জায়গায় তো fx টা fc থেকে বড় হবে। c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টার মধ্যে যদি x থাকে, এখানে যদি x থাকে, ডিক্রিজিং তো, এবার ডিক্রিজিং মানে এখানে x আছে এখানে c আছে, তাহলে x এর থেকে c বড়, উল্টো হয়ে যাবে, fx বড় হয়ে যাবে fc থেকে, তাই না? এন্ড এবার fc বড় হবে fx এর থেকে, কখন? or all x belongs to I satisfying, বলো কোন জায়গায়? এবার fc বড় কখন? যখন c এর থেকে x বড় তখন fx এর থেকে fc বড়, উল্টে গেল, ডিক্রিজিং। আমার কথাটা কি বোঝাতে পারছি আমি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সি ইন্টেরিয়র পয়েন্ট হলে এটা হয়, ধরো আমি কাউকে বললাম সিটা হচ্ছে ইন্টারভালের লেফট 10 পয়েন্ট, হ্যাঁ, সি is the left 10 point of I, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি ধরেছিলাম? সিটা হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, এবার সিটা হচ্ছে লেফট 10 পয়েন্ট। আচ্ছা, লেফট 10 পয়েন্টের ছবিটা কিরকম হবে জানো? এটা আই, এখানে সি আছে। এবার বলো ডেফিনেশনটা কি হবে ইনক্রিজিং এর? 1 নম্বর, f is said to be increasing at c if there exists a positive delta such that fx fc এর থেকে বড় for all x belongs to I satisfying, কে বলতে পারে fx কে fc এর থেকে বড় নিয়েছি, তাহলে x কোথায় থাকবে? সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, গুড, ভেরি গুড। সি, এটা সি, হ্যাঁ, লেফট 10 পয়েন্ট কিন্তু একবারে বাঁ দিকের পয়েন্টটা, তাহলে এইটা ধরে নিলাম সি প্লাস ডেল্টা। সি মাইনাস ডেল্টা বলে কিছু থাকবে এখানে?
না স্যার থাকবে না। সি মাইনাস ডেল্টা নিলে ইন্টারভালের আই এর বাইরে চলে যাচ্ছে। ইন্টারভালের বাইরে ফাংশনটা কি হচ্ছে আমরা জানি না, কারণ ফাংশনটা ডিফাইনই করা আছে ইন্টারভাল আই এর ওপর। তো ফাংশন ইজ ডিফাইন্ড অন আই। সো সি মাইনাস ডেল্টা এটা কি হচ্ছে, ইট ক্রসেস দ্য ইন্টারভাল, তাই না? এবং সেই জন্য অ্যাজ এ রিজন আমরা এখানে উইল নট ইউজ সি মাইনাস ডেল্টা, উইল অনলি ইউজ সি টু সি প্লাস ডেল্টা। আবার এক্স যদি এই জায়গায় থাকে, সি থেকে সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভালের মধ্যে, ধরো এটা এক্স, তাহলে ফাংশন ইনক্রিজিং হলে কি হবে, কে বড় হবে? ইনক্রিজিং। ঠিক আছে, লেখাটা ঠিক আছে, ডেফিনিশন এক্স সি এর থেকে বড়, ফাংশনটা ইনক্রিজিং, তাহলে এফ এক্স এফ সি থেকে বড় হবে, তাই না? ইনক্রিজিং মানে পরের পয়েন্টে ফাংশনের ভ্যালু বেড়ে যায়, যত পয়েন্টের মান বাড়বে, এখানে যত ভ্যালু বাড়বে তত ফাংশনের ভ্যালু তত বাড়বে। আর যদি ডিক্রিজিং হতো, আচ্ছা আর এই সাইডটা লেখার দরকার আছে? দরকার নেই, দেখো একটা সাইড শুধুমাত্র এবার লিখলেই হয়ে যায়। সি যদি লেফট হ্যান্ড পয়েন্ট হয়, দেখো আগে ইন্টিরিয়ার পয়েন্ট আমাদের দুটো দিকে লেখার প্রয়োজন ছিল, একবার সি মাইনাস ডেল্টা থেকে সি, একবার সি থেকে সি প্লাস ডেল্টা। কিন্তু ইন দিস কেস আমাদের কি হচ্ছে, আমরা শুধুমাত্র একটা কেস এখানে লিখবো, আরেকটা কেস এখানে লেখার আমাদের পুরো প্রয়োজন নেই। 2 নম্বর, ডিক্রিজিং এ কি হবে কে বলতে পারে? পরিষ্কার করে বলো কেউ, কি হবে? if there exists a positive delta such that, বলো কে বলতে পারে কি হবে? আচ্ছা x কিন্তু এই জায়গাতেই থাকবে, ডিক্রিজিং হলে কি হবে? x কিন্তু এখানেই থাকবে, মানে আমি বলতে চাইছি fx আর fc এর মধ্যে রিলেশন তোমরা বলবে, আমি এখনো জানি না। ফর অল x belongs to i satisfying, যেখানে x কিন্তু সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে, তাহলে বলো ফাংশন ডিক্রিজিং হলে এফএক্স আর এফসি এর মধ্যে সম্পর্ক কি হবে? এফএক্স লেস দ্যান এফসি হবে স্যার। ডিক্রিজিং কিন্তু, তাহলে সি এর থেকে এক্স বড়, এক্স যদি বড় হয় ডিক্রিজিং হলে এফএক্স লেস দ্যান ছোট হয়ে যাবে। এক্স যেহেতু বড় কিন্তু ফাংশন ডিক্রিজিং বলে এফএক্স ছোট হয়ে যাবে, আর এখানে এক্স বড় ছিল, ফাংশন ইনক্রিজিং বলে এফএক্স বড় ছিল। ক্লিয়ার? আচ্ছা লাস্ট কেস, লেটস সি with the right end point, পারবে লিখতে এটা? কে বলতে পারে রাইট এন্ড পয়েন্ট যদি সি হয় তাহলে কোন ইন্টারভালটা এক্সিস্ট করবে? এবার স্যার সি মাইনাস ডেল্টা থেকে সি। সি মাইনাস ডেল্টা থেকে সি, কারণ সি প্লাস ডেল্টাটা এবার ইন্টারভালের কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার ডেফিনিশনটা বলো তাড়াতাড়ি চট করে। f is said to be increasing কখন? at c if একই রকম ভাবে there exists a positive delta such that, বলো কি হবে? আচ্ছা fx আর fc এর মধ্যে সম্পর্কটা আমি লিখছি, হ্যাঁ। for all x belongs to i satisfying c minus delta less than x less than c, এবার কিন্তু x এখানে থাকবে, হ্যাঁ এই জায়গায়। তাহলে বলো fx আর fc এর মধ্যে সম্পর্ক কি হবে f যদি ইনক্রিজিং হয়? স্যার এফ অফ এক্স স্যার লেস দ্যান এফ অফ সি হবে। কেন f of x কেন লেস দ্যান হবে? কারণ x ছোট c বড়, স্যার এক্সটা ছোট হয়। x ছোট c বড়, ইনক্রিজিং বলে fx ছোট fc বড়, আর উল্টোটা পারবে লিখতে? f is said to be decreasing at c if there exists a positive delta greater than 0 such that fx আর fc এর মধ্যে সম্পর্ক লিখছি। তার আগে বলে দিই কন্ডিশন হচ্ছে ফর অল x belongs to i satisfying c minus delta less than x less than c, বলো কি হবে সম্পর্ক? ডিক্রিজিং এবার কিন্তু এফএক্স টা বড় হবে স্যার, এফএক্স গ্রেটার দেন। হ্যাঁ এক্স ছোট, তো এক্স যদি ছোট হয় তাহলে এফএক্স বড় হবে। যাই হোক, তো এই ডেফিনেশন মুখস্থ করার আমার মনে হয় না তোমাদের দরকার আছে, জাস্ট একটু মানে একটু জাস্ট মানে চোখ খুলে রাখতে হবে, তাহলেই এটা হয়ে যাবে, তাই না?
একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলেই ডেফিনেশন, ইউ ডোন্ট নিড টু রিমেম্বার দ্য ডেফিনেশন। এই ডেফিনেশন ইউজ করে একটা থিওরেম আছে, হ্যাঁ থিওরেমটা আমি একটু বলে দিই। ধরো আই আর এর সাবসেট, আই হচ্ছে একটা ইন্টারভাল, ঠিক আছে, আর একটা ফাংশন নিলাম এফ আই থেকে আর এ। ফাংশনটা বলে দিলাম ডিফারেন্সিয়েবল, তার ডেরিভেটিভ এক্সিস্ট করছে। কোথায় ডেরিভেটিভ এক্সিস্ট করছে? অ্যাট সি পয়েন্টে, ঠিক আছে, ফাংশনটার সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। একটা ফাংশন দিলাম যেটা আই থেকে আর এ, যে ফাংশনটা হচ্ছে সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আচ্ছা, নাম্বার ওয়ান, 1 নম্বর, যদি এফ ড্যাশ সিটা পজিটিভ হয়, ভালো করে শোনো, এফ ড্যাশ সি যদি পজিটিভ হয়, হ্যাঁ ফাংশনের ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, তাহলে বলছে দেন এফ ইজ ইনক্রিজিং অ্যাট সি। এফটা সি পয়েন্টে ইনক্রিজিং। আর নাম্বার টু, 2 নম্বর, এফ যদি সি পয়েন্টে তার ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয়, এফ ড্যাশ সি যদি নেগেটিভ হয়, তাহলে দেন এফ ইজ ডিক্রিজিং অ্যাট সি। স্টেটমেন্টটা পড়ে নাও, এর প্রুফটা আমি করাবো, খুবই ছোট প্রুফ, খুব ইজি। লিখলে সবাই? কি বললাম? এফ ড্যাশ সি যদি পজিটিভ হয় তাহলে এফটা ইনক্রিজিং, আর এফ ড্যাশ সি যদি নেগেটিভ হয় তাহলে এফটা হবে ডিক্রিজিং। আচ্ছা, এফ ড্যাশ সি এর আগের দিন পড়িয়েছি। এফ ড্যাশ সি মানে কি বলতে পারি? লিমিটিং ভ্যালু না একটা, কত সেই লিমিটিং ভ্যালুটা? এফ ড্যাশ সি মানে কত শিখিয়েছি তো, বলো। লিমিট X tends স্যার to এল C. যদি এফ এর লিমিট এফ এর উপরে সি এর এফ ড্যাশ সি মানে কত? লিমিট এক্সটেন্স এক্সটেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বা এক্স এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, তাই না? আচ্ছা, তাহলে অ্যাজ এফ ড্যাশ সি পজিটিভ, প্রথমটা, হ্যাঁ 1 নম্বরটা করছি, 2 নম্বরটা তোমরা সিমিলারলি করে নিও, আমি একটাই করাবো, 2 নম্বরটা তোমরা করে নিও। তাহলে লিমিট একই রকম হবে, 2 নম্বরটাই, জাস্ট উল্টে যাবে ব্যাপারগুলো। লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এই লিমিটটা হবে পজিটিভ। আচ্ছা, এই লিমিটটা যদি পজিটিভ হয়, তাহলে লিমিটের ডেফিনিশন অনুসারে there exists a positive delta, এরকম একটা পজিটিভ ডেল্টা এক্সিস্ট করবে such that যাতে করে fx মাইনাস fc বাই x মাইনাস c, এই যে এই ভ্যালুটা, যার লিমিটটা পজিটিভ, ঠিক আছে, এই যে লিমিট এক্সটেন্স টু সি fx মাইনাস fc বাই x মাইনাস c, এই ফাংশন ধরলাম, এটা গোটা ফাংশনটা, ঠিক আছে, fx মাইনাস fc বাই x মাইনাস c, তার লিমিটিং ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে বলছে ফাংশনটাও পজিটিভ হবে। কখন? ফর অল x belongs to n dashed, হ্যাঁ n dashed মানে কে বলতে পারে? n dash c কমা ডেল্টা মানে x যদি ডিলিটেড নেবারহুড অফ সি, হ্যাঁ ডিলিটেড নেবারহুড অফ সি স্যার। ডিলিটেড নেবারহুড অফ c, তার মানে মড অফ x মাইনাস c কত হবে? লেস দেন ডেল্টা আর গ্রেটার দেন 0। কেন বলো তো গ্রেটার দেন 0 নিচ্ছি? কারণ x কেন নিচ্ছি গ্রেটার দেন 0? ইকুয়াল টু 0 কেন হচ্ছে না? মড তো ইকুয়াল টু হতে পারে 0। মডটা গ্রেটার দেন 0 কেন হচ্ছে? বাইট, বাইট আছে
জিরো হয়ে গেল স্যার, ইয়ে হয়ে গেল স্যার, স্যার exit করবে না এক্সট্রা সি হতে পারে না তাই জন্য। এক্সট্রা সি হতে পারে না, ভেরি গুড। হ্যাঁ, এক্সট্রা সি হতে পারে না, গুড। কাছাকাছি। এক্সট্রা সি হতে পারে না, কারণ এক্স ডেল্টা ডিলিটেড থেকে নিয়েছি তো, মানে এন ড্যাশ মানে এক্স সি বাদ দিয়ে নিয়েছি, তাহলে এক্স সি হতে পারে না। সেজন্য এক্স সি যদি না হতে পারে তাহলে এক্স মাইনাস সি তার মডটা জিরো হতে পারে না, আর মড তো নেগেটিভ হতে পারে না, তার মানে পজিটিভ হবে, আর ডেল্টার থেকে ছোট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আর আইতেও হতে হবে, ইন্টারভ্যালটাতেও হতে হবে, ঠিক আছে? ইন্টারভ্যালটাতে না হলে তো হবে না। তাহলে এই জায়গায় যদি এক্স হয় তাহলে বলছি এই ফাংশনাল ভ্যালুটা সবসময় পজিটিভ হতে হবে। ক্লিয়ার? ধরো সিটা ইন্টেরিয়ার পয়েন্ট হলো, আমি জানি না তো সি পয়েন্টটা কি, কোথাও বলে দেয়নি তো সিটা কিরকম হবে। যদি সিটা ইন্টেরিয়ার পয়েন্ট হয়, লেট সি বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ আই, ধরে নিলাম সিটা হচ্ছে আই এর একটা ইন্টেরিয়ার পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি পেলাম দেখো তো, তাহলে আমরা পেলাম এফ এক্স মাইনাস এফ সি, খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করো, বাই এক্স মাইনাস সি, এটাকে কিন্তু আমরা পজিটিভ পেয়ে গেছি। কার জন্য পজিটিভ পেয়েছি? ফর অল এক্স বিলংস টু, কোথায় পেয়েছি বলো? এই যে এখানে, এটা মানে এটাকে দুভাগে ভাঙতে পারি। এক্স কোথায় আছে বলো? এটা যদি সি হয় তাহলে এটা মানে কি, এক্স কোথায় আছে? এক্স সি বাদ দিয়ে, এটা বাদ দিয়ে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে আছে কিনা এক্স? এক্স এর মধ্যে সি বাদ দিয়ে বাকি সব জায়গায় আছে, এটাই তো। আর ইন্টারভাল আই তে আছে, তাহলে সেটাকে যদি আমি দুভাগে ভেঙে দিই, মানে আমি বলতে চাইছি যে এক্স সি মাইনাস ডেল্টা থেকে সি তে আছে ইন্টারসেকশন আই, এবং আবার একই লজিকে এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি পজিটিভ হবে কখন? ফর অল এক্স, যখন সি থেকে সি প্লাস ডেল্টাতে থাকবে এবং আই তেও থাকবে। মানে একবার আমি এক্সটাকে সি মাইনাস ডেল্টা থেকে সি, এই যে এই জায়গায় নিলাম, আরেকবার সি থেকে সি প্লাস ডেল্টা নিলাম, বিষয়টা একই তো। এইটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম, করা যাবে এটাকে দুভাগে ভাগ। এই যে এন ড্যাশ সি কমা ডেল্টা, মানে সি বাদ দিয়ে এক্স সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে এক্স থাকতে পারে, সেটাকে আমি কি করলাম? উই ডিভাইডেড দিস ইন্টারভাল ইন্টু টু পার্টস। ওয়ান পার্ট ইজ সি মাইনাস ডেল্টা টু সি ওপেন, বিকজ সি ইজ নট দেয়ার, এখানে সি নেই, অ্যান্ড দ্য অ্যানাদার ইজ সি থেকে সি প্লাস ডেল্টা। ক্লিয়ার? একই জিনিসকে দুভাগে ভাগ করলাম। এইবার এই যে ভাগ করলাম আমরা, সেই ভাগ থেকে দেখো তো খুব ঠান্ডা মাথায়, দেয়ার ফোর এক্স কোথায় আছে ভালো করে লক্ষ্য করো তো। প্রথম জায়গাটাতে এক্স কোথায় আছে? সি মাইনাস ডেল্টা থেকে সি তে, তার মানে এই জায়গাতে এক্স আছে। তো এক্স যদি এই জায়গাতে থাকে তাহলে এক্স বড় না সি বড়? কে বড়, এক্স না সি? অ্যান্সার দাও। শুনতে পাচ্ছ না আমার কথা কেউ? এক্স যদি এখানে থাকে কে বড়, এক্স না সি? স্যার সি বড়। সি বড়। আচ্ছা, তাহলে এক্স মাইনাস সি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হবে। এক্স মাইনাস সি নেগেটিভ। এই ভাগফলটা যদি পজিটিভ হয় তাহলে ওপর পার্টটা কত হতে হবে? নেগেটিভ হতে হবে। নিউমারেটর, এই ওপরের পার্টটা এফ এক্স মাইনাস এফ সি হ্যাজ টু বি নেগেটিভ। তাহলে দেয়ারফর এফ এক্স মাইনাস এফ সি নেগেটিভ মানে, বুঝতে পেরেছো? এফ এক্স লেস দ্যান এফ সি কখন? ফর অল এক্স বিলংস টু আই স্যাটিসফাইং কত? সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি। এই যে এটাকেই জাস্ট যেরকম ভাবে আমাদের ফরম্যাটে লিখলাম, আর ফরম্যাটটা যেরকম সেরকম ভাবে লিখলাম, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি। এন্ড পরেরটা ভাবো, এবার সেকেন্ডটা ভাবো, যখন এক্স এইখানে, এক্স যখন সি থেকে সি প্লাস ডেল্টাতে, এক্স সি থেকে সি প্লাস ডেল্টাতে, তখন এক্স সি এর থেকে বড়, এবং এক্স সি এর থেকে বড় হওয়ার ফলে এক্স মাইনাস সি পজিটিভ, তাহলে ওপরের পার্টটা তখন কি হবে? পজিটিভ হবে। তার ফলে এফ এক্স এফ সির থেকে বড় হবে কখন? ফর অল এক্স বিলংস টু আই স্যাটিসফাইং, যখন এই জায়গাতে এক্স থাকবে। এই জায়গাতে থাকা মানে এই যে কি হবে বলো?
সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা। যার নিচে আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে রাখলাম, বলো কার ডেফিনেশন এটা? কে বলতে পারে? ইনক্রিজিং এর না ডিক্রিজিং এর ডেফিনেশন বলো তাড়াতাড়ি। এক্স এর থেকে সি বড়, স্যার এক্স এর থেকে সি বড়, এক্স এর থেকে যদি সি বড় হয় তাহলে এফ এক্স এর থেকে এফ সি বড়, ক্লিয়ার? আর এখানেও সি এর থেকে এক্স বড়, এফ সি থেকে এফ এক্স বড়। তার মানে it follows that f is increasing at c, clear? বোঝাতে পারলাম? f dash c greater than 0 হলে f টা ইনক্রিজিং। আচ্ছা এটা কোন পয়েন্ট ধরলাম? ইন্টিরিয়ার। সিমিলারলি যদি আবার লেফট হ্যান্ড পয়েন্ট হয়, ধরো সি টা হচ্ছে একটা লেফট হ্যান্ড পয়েন্ট, ঠিক আছে? সিটা হচ্ছে একটা লেফট হ্যান্ড পয়েন্ট, তাহলে সিটা যদি লেফট হ্যান্ড পয়েন্ট হয় তাহলে কি হবে বলো? তারপরে কোন ছবিটা হবে? সি লেফট হ্যান্ড পয়েন্ট মানে এই ছবিটা হবে, সি এটা, আর এটা ধরে নিলাম সি প্লাস ডেল্টা। তাহলে বলো এবার কি হবে? এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। পজিটিভ তো, এটা পজিটিভ তো, এই যে কার জন্য এবার কোন ইন্টারভ্যালটা নেব, কোন সাইডটা নেব? কে বলতে পারে? ফর অল এক্স বিলংস টু কোন সাইডটা নেব? কোন সাইডটা নেব? সি থেকে সি থেকে সি প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই। তাহলে এইবার তোমরা ঠান্ডা মাথায় বলো, এক্স এই জায়গাতে আছে ধরো এখানে, তাহলে এক্স আর সি তাদের মধ্যে সম্পর্কটা থেকে কি বুঝতে পারছো কে বড় হবে? এক্স মাইনাস সি কি হবে, পজিটিভ না নেগেটিভ? কি হবে এক্স মাইনাস সি? পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে স্যার, তাহলে ওপরেরটা ওটাও পজিটিভ। তাহলে এফ এক্স গ্রেটার দেন এফ সি ফর অল এক্স বিলংস টু আই স্যাটিসফাইং সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা, তাই না? এই যে সি এই জায়গায়, সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে এক্স, তার মানে ইট ফলোস দ্যাট f is increasing at c। দেখে নাও, c এর থেকে x এর ভ্যালু বেশি, fx এর ভ্যালু fc এর থেকে বেশি। আর লাস্ট কেস c be the right end point, হ্যাঁ তা করে দাও। বলো রাইট এন্ড পয়েন্ট হলে কি হবে? কোন ইন্টারভ্যালটা নেব এবার? c রাইট এন্ড সি পয়েন্ট, মাইনাস c মাইনাস ডেল্টা থেকে, গুড c। তাহলে c মাইনাস ডেল্টা থেকে যদি c হয়, এখানে x, তাহলে কে বড়? x মাইনাস c কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। x মাইনাস c নেগেটিভ, তাহলে x মাইনাস c যদি নিচেরটা যদি নেগেটিভ হয়ে যায়, fx মাইনাস fc বাই x মাইনাস c। যাই হোক আগে এটা লিখি, পজিটিভ হচ্ছে ফর অল x c মাইনাস ডেল্টা থেকে c ইন্টারসেকশন i। এবার এই নিচের পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বলো কি হবে? তাহলে উপরেরটাও কি হবে? নেগেটিভ, তাই না? তাহলে তো ভাগফল পজিটিভ হবে, তাহলে fx মাইনাস fc নেগেটিভ, তার মানে fx লেস দেন fc ফর অল x বিলংস টু i স্যাটিসফাইং c মাইনাস ডেল্টা লেস দেন x লেস দেন c। এখান থেকে কি বলতে পারি? দেখে নাও, f is কি? ডেফিনেশনটা দেখে নাও, আগের পেজে কিন্তু আমি সব লিখে দিয়েছি, এই যে আগের পেজে সমস্ত কিছু আছে। এখান থেকে আমরা বলতে পারি যে f টা হচ্ছে ইনক্রিজিং এট c, তাই না? f is increasing at c। ঠিক আছে, ক্লিয়ার? সিমিলারলি পরেরটাও করা যাবে, f ড্যাশ c যদি নেগেটিভ হয়
তাহলে এফ ডিক্রিজিং হবে। তাহলে সোজা কথা এফ ড্যাশ সি কোন একটা ফাংশনের ডেরিভেটিভ সি পয়েন্টে যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা মনোটোনিক্যালি ইনক্রিজিং, বা শুধু ইনক্রিজিং বললেও হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এফ ড্যাশ সি ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এফটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং সি পয়েন্টে। ঠিক আছে, কোনো পয়েন্টে ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা আমরা এই জিনিসটা দেখে বলতে পারি। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? দেখো বুঝতে পারলে কি? আচ্ছা, মানে এই থিওরেমটা যেটা আমি বললাম সেটা কিন্তু একটা দিক ট্রু, মানে এফ ড্যাশ সি পজিটিভ হলে এফটা ইনক্রিজিং। এবার যদি বলি কেউ যে উল্টোটা, মানে এফ ড্যাশ সি ইনক্রিজিং হলে এফ যদি ইনক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ সি কি পজিটিভ হবেই? ধরো আমি একটা ফাংশন দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এই থিওরেম গুলোর কনভার্স গুলো কি ট্রু। ধরো আমি একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ, বললাম এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব, হ্যাঁ, যে কোনো একটা ইন্টারভাল নিয়ে নাও যা ইচ্ছে, বা গোটা আর নিয়ে নাও, তাতে কোনো অসুবিধা নেই। এই যে ফাংশনটা আছে ধরলাম গোটা আর এই দিলাম, কেউ বলতে পারবে এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ছবি জানো এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউবের? ফাংশনটা কি হবে, ইনক্রিজিং না ডিক্রিজিং? ধরো 0 পয়েন্টে নিচ্ছি, 0 পয়েন্ট, সাপোজ 0 পয়েন্টে ফাংশনটা 0 পয়েন্টে ইনক্রিজিং কোণ হবে না ডিক্রিজিং হবে, কে বলতে পারে? কে বলতে পারে এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব এই ফাংশনটা 0 পয়েন্টে ইনক্রিজিং না ডিক্রিজিং কি হয়? বলো কেউ একজন, একটা ফাংশন থেকে বলতে পারছো না কি হবে? এক্স এস কিউব বাড়ছে না কমছে এটা বলতে পারছো না কেউ? জিরো হবে তো। ডেফিনেশন দেখে না, মানে আমি তো বারবার করে বলছি যে এমনি বলো, লজিক ছবি দেখে গ্রাফিক্যালি এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউবের ছবি কিরকম হয় সবাই জানো? কেউ কেউ জানো ছবি কিরকম হয় এক্স এস কিউব? এক্স স্কোয়ার যদি বলতাম সবাই পারতে, এক্স এস কিউব হবে এরকম, ছবিটা হবে এরকম, এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব। তো এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউবের ছবি যদি এরকম হয় তাহলে 0 পয়েন্টে ফাংশন কি করছে, বাড়ছে না কমছে, মানে আস্তে আস্তে ফাংশনটা কি করছে বলো? বাড়ছে স্যার। ইনক্রিজ করছে তো, ফাংশনটা 0 পয়েন্টে ইনক্রিজিং না, এটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এফ ইজ ইনক্রিজিং অ্যাট 0, কিন্তু এফ ড্যাশ 0 কত দেখো তো? 0। তাহলে ইনক্রিজিং অথচ তার ডেরিভেটিভ পজিটিভ নয়, তার মানে এই থিওরেমের কনভার্স কিন্তু ট্রু নয়। ইনক্রিজিং হলেও ডেরিভেটিভ পজিটিভ নাও হতে পারে, ডেরিভেটিভ পজিটিভ হলে ইনক্রিজিং, কিন্তু উল্টোটা ট্রু না। তার এক্সাম্পল এটা। নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা হচ্ছে ডারবক্স থিওরেম। ঠিক আছে, আচ্ছা, এই থিওরেমটা আমি আগে স্টেটমেন্টটা একটু বলে দিই, তারপরে প্রমাণটাও করাবো, খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখছি। ধরো আই হচ্ছে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলাম, হ্যাঁ, ক্লোজড আর বাউন্ডেড, যেখানে আমি স্পেসিফিক্যালি বলে দেবো সেটা কিন্তু মানে মাথায় রাখবে, আমি কিন্তু এখানে মেনশন করে দিলাম যে আই হচ্ছে একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, এবং একটা ফাংশন ডিফাইন করলাম এফ আই থেকে আর, ফাংশনটা গোটা আই এর উপর ডিফারেন্সিয়েবল, মানে গোটা ক্লোজড এ বির প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, যদি ধরে নিলাম যে এফ ড্যাশ এ পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল, বি পয়েন্টেও ফাংশনটা ডেরিভেবল, ধরে নিলাম যে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি হচ্ছে সমান নয়, আলাদা। এরকম কন্টিনিউটির ক্ষেত্রে একটা থিওরেম করিয়েছিলাম, কৌণিক কন্টিনিউটির ক্ষেত্রে একটা এরকম থিওরেম করিয়েছিলাম।
মনে আছে বোলজানো থিওরেম বলে একটা থিওরেম কন্টিনিউটির ক্ষেত্রে বলেছিলাম যে এফ এ আর এফ বি যদি সমান না হয়, এফ যদি কন্টিনিউয়াস হয়, এরকম একটা থিওরেম করেছিলাম অন ক্লোজড এ বি অ্যান্ড এফ এ আর এফ বি যদি সমান না হয়, তাহলে কেউ বলতে পারবে কি হতো? কেউ? কন্টিনিউটির ক্ষেত্রে এরকম একটা থিওরেম করেছিলাম যে এফ এ আর এফ বি সমান নয়। কি কন্টিনিউটি কেউ পড়োনি? আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম, এফ কন্টিনিউয়াস আর এফ এ আর এফ বি সমান না, এরকম থিওরেম করাইনি আমি? আমি বুঝিয়েও দিয়েছিলাম যে এফ যদি কন্টিনিউয়াস হয়, আর ধরো এটা এফ এ, এটা এফ বি সমান না, না এরকম ভাবে করিয়েছিলাম যে এফ এ আর এফ বি যদি সাইনটা অপোজিট হয়, হ্যাঁ, এফ এ আর এফ বির সাইনটা অপোজিট, মানে তাদের গুণফল যদি নেগেটিভ হয়, ধরো তাদের সাইনটা আলাদা, তাহলে কি বলেছিলাম, ধরো এটা এফ এ, এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এফ এ ধরো পজিটিভ আর এফ বি নেগেটিভ, আর ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে কে বলতে পারে কি বলেছিলাম থিওরেমটা? বোলজানো থিওরেম। তাহলে স্যার সি একটা পয়েন্ট পাওয়া যাবে, একটা সি পয়েন্ট পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? এবি ওপেন এ বি ওপেন, ভেরি গুড, সাজ দ্যাট, প্লাস দ্যাট এফসি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই যে এইটা সি, এফ সি জিরো মানে এই যে সি পয়েন্টে ফাংশনটা জিরো, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। এটা তো বোলজানো থিওরেম বলেছিলাম, তো অনেকটা ওরকমই, অনেকটা ওরকমই বলছে যে এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি, তারপরে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম করেছিলাম, মনে আছে? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি করেছিলাম? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বোলজানোর পর, এটা বোলজানো, আর তারপর একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ওটা কাজে লাগিয়ে করাইনি এগুলো সব? হ্যাঁ, ওখানে এফ এ আর এফ বিটা সমান হবে না, নট ইকুয়াল টু, তাহলে একটা মিউ আরে একটা ই পাওয়া যাবে। এফ হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজড এ বি, আর যদি এফ এ আর এফ বি সমান না হয়, তাহলে এরকম একটা মিউ যদি থাকে এফ এ আর এফ বির মাঝখানে, তাহলে বলো দেয়ার এক্সিস্ট, আমি গোটাটা লিখাচ্ছি না, জাস্ট বেসিক জায়গাটা লেখাচ্ছি, এরকম একটা সি পাওয়া যাবে ওপেন এ বি, পয়েন্ট থাকবে, সাজ দ্যাট কি হবে? এফ সি এফসি ইজ ইকুয়াল টু মিউ। ইজ ইকুয়াল টু মিউ। অনেকটা ওরকমই, এই দুটো থিওরেমের মতোই, ডারবক্সটা অনেকটা ওরকমই, একই, খালি ডেরিভেটিভ দিয়ে। এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি যদি সমান না হয়, যদি অসমান হয়, তাহলে বলছে যদি এরকম একটা ভ্যালু কে পাওয়া যায়, ওখানে মিউ দিয়েছিলাম, এখানে কে, কে যদি একটা বি এর রিয়াল নাম্বার লাইং বিটুইন, কে একটা রিয়াল নাম্বার লাইং বিটুইন, ঠিক আছে, কার মধ্যে থাকে? এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি এর মাঝখানে, একবারে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মতোই, ওটা কন্টিনিউটি দিয়েছিল আর এটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি দিয়ে, একই জিনিস। তাহলে এরকম যদি একটা কে থাকে, মিউর বদলে কে, এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি, এখানে ওখানে কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে এফ এ আর এফ বি ছিল, আর এখানে এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি, তাদের মাঝখানে যদি থাকে, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি ওপেন এ বি তে থাকবে, সাজ দ্যাট, কে বলতে পারে কি হবে? সেম জিনিস, কে বলতে পারে কি হবে তাহলে? এফ ড্যাশ সি টা 0 হবে তাহলে। জিরো হবে না, এফ ড্যাশ সি টা কে হবে। ও আচ্ছা, ঠিক। কে যদি এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি এর মাঝখানে থাকে, কে ধরলাম এফ ড্যাশ এর থেকে এফ ড্যাশ বি বড়, উল্টোটাও হতে পারে, ধরলাম কে যদি এদের মাঝখানে থাকে, তাহলে এরকম একটা সি পাওয়া যাবে, যে সি পয়েন্টে এফ ড্যাশ সি টা কে এর সাথে সমান, আর কিচ্ছু না। এটাই হচ্ছে ডারবক্স থিওরেম। একই জিনিস ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মতোই কন্টিনিউটির ক্ষেত্রে, এখানে ডিফারেন্সিবিলিটি বলে, এখানে ডারবক্স এই জিনিসটা বলে গেছে, ঠিক আছে। প্রুফ পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে স্টেট অ্যান্ড প্রুফ এরকম ভাবে দেয়, হ্যাঁ, স্টেট অ্যান্ড প্রুফ দ্য ডারবক্স থিওরেম, তখন কিন্তু স্টেটমেন্টটাও ঠিকঠাক লিখতে হবে, তারপর কিন্তু তার প্রুফটাও ভালো করে বলতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি সবার আগে বলে দিতে চাই, যেহেতু বলেছে কে হচ্ছে এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি এর মধ্যে লাই করছে, তাহলে এরকম হতে পারে যে কেটা হচ্ছে এফ ড্যাশ টি আর এফ ড্যাশ বি এর মাঝখানে এরকম, বা এরকমও হতে পারে যে এফ ড্যাশ বি এর থেকে এফ ড্যাশ টি বড়, তাহলে কেটা তাদের মাঝখানে এরকম ভাবে আছে, যে কোনো কেস হতে পারে, দুটোই সম্ভব। তো দুটো আলাদা আলাদা কেস না করে
আমরা একটা কেস দিয়েই করব, সেই কারণে আমরা নিজেদের ইচ্ছে মতো একটা কিছু ধরে নিই। তো এরকম ধরার একটা স্টাইল আছে, তার আগে লিখতে হয় উইদাউট, জানো একটা টার্ম আছে লস অফ জেনারেলিটি, জানো এটা? জেনারেল বিষয়টার কোনো ক্ষতি না করে, যেটা দেওয়া আছে তার কোনো ক্ষতি না করে, উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম দ্যাট, আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কি ধরে নিচ্ছি? যার যেটা ইচ্ছে। আমার ইচ্ছে হলো আমি ধরে নিলাম যে কেটা হচ্ছে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি এর মাঝখানে, এবং এফ ড্যাশ এর থেকে এফ ড্যাশ বিটা বড়। কেউ যদি চাও উল্টোটাও ধরতে পারো, কোনো তাতে কোনো অসুবিধা নেই। উল্টোটাও ধরতে পারো যে এফ ড্যাশ বি লেস দেন কে লেস দেন এফ ড্যাশ এ, যেটা ইচ্ছে যে কোনো একটা ধরো। কেন? কারণ যদি দুটো দুটো কেস আমরা ধরি, তাহলে দুটো কেস করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, অনেক সময় নষ্ট হবে। সেই কারণে যে কোনো একটা কেস ধরতে গেলে কিন্তু এই ফ্রেজটা লিখতে হবে, হ্যাঁ, উইদাউট লস অফ জেনারেলিটি, এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে কে এফ ড্যাশ এর থেকে বড় আমরা ধরে নিলাম, আর এফ ড্যাশ বি এর থেকে ছোট। একটা ফাংশন ডিফাইন করছি, ঠিক আছে? একটা ফাংশন নাম দিলাম জি, ক্লোজড এবি থেকে আর, বাই gx ইকুয়াল টু fx মাইনাস kx, ঠিক আছে? এখানে x হচ্ছে ক্লোজড এবি তে আছে। কি বললাম? একটা ফাংশন ডিফাইন করলাম g ক্লোজড এবি থেকে আর, যেখানে gx ইকুয়াল টু fx মাইনাস kx। এবার কতগুলো জিনিস তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, তোমরা দেখি কে বলতে পারে। এক নম্বর হচ্ছে ফাংশনটা f ডিফারেন্সিয়েবল দেওয়া আছে তো? f যদি ডিফারেন্সিয়েবল হয়, এই যে কোথায় দেওয়া আছে, গোটা ইন্টারভাল আই তে, মানে গোটা ক্লোজড এবি তে, তাহলে জিটা কি ডিফারেন্সিয়েবল হবে? হবে স্যার, কেন? কারণ স্যার এফটা তো ডিফারেন্সিয়েবল আর কেএক্সটাও ডিফারেন্সিয়েবল হবে। এফটা ডিফারেন্সিয়েবল, ভালো কথা। আর কেএক্স বা মাইনাস কেএক্স ডিফারেন্সিয়েবল? কে মানে কনস্ট্যান্ট। স্যার হবে স্যার, হবে তো? হবে ভেরিয়েবল। এক্স ডিফারেন্সিয়েবল, তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ করলাম স্কেলার, তাহলে এটা ডিফারেন্সিয়েবল। তার সাথে মাইনাস এক গুণ করলাম, ডিফারেন্সিয়েবল। এটা ডিফারেন্সিয়েবল, তাদের যোগফল বিয়োগফল সব কি হয়? গুণফল। এর আগের দিন করেনি, এটা সব ডিফারেন্সিয়েবল। তাহলে জিটা ডিফারেন্সিয়েবল, তাহলে জিটা হচ্ছে ডিফারেন্সিয়েবল। দেন জি ইজ ডিফারেন্সিয়েবল। বুঝতে পারলাম? ঠিক আছে, কারণটা আর বললাম না, খুব অবভিয়াস বলে। আচ্ছা, গোটা ক্লোজড এবি তে জিটা ডিফারেন্সিয়েবল। আচ্ছা, জি যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে বলতে পারি জি কন্টিনিউয়াস হবে। কেউ যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সে কি হয়? কন্টিনিউয়াস হয় তো? আচ্ছা, ক্লিয়ার? জি যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে জি কি হবে? কন্টিনিউয়াস হবে। একটা থিওরেম কন্টিনিউটির ক্ষেত্রে আছে, আমি বলে দিই। তার আগে একটু কি ব্যাখ্যা করব, একটু ব্যাখ্যা করি আগে। সুপ্রিমাম আর ইনফিমাম পড়িয়েছিলাম আমি, হ্যাঁ? কারো সুপ্রিমাম, কারো ইনফিমাম। আচ্ছা, আমি একটা ফাংশন দিচ্ছি fx equal to x স্কয়ার, x আর এ আছে। কেউ বলতে পারবে এই ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম আছে কিনা? এই ফাংশনের সুপ্রিমাম আছে? না স্যার নেই। ইনফিমাম আছে স্যার, আছে? সুপ্রিমাম জিরো না, স্যার, আছে, ইনফিমাম আছে। ইনফিমাম কত? স্যার শূন্য স্যার। শূন্য, ভেরি গুড। লোয়ার বাউন্ড আছে, বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 0,
কারণ দেখো ফাংশনটা সবসময় কি হবে, কোনো সময় নেগেটিভ হতে পারে না, নন নেগেটিভ, 0 থেকে শুরু করে। কিন্তু সুপ্রিমাম নেই, কেন সুপ্রিমাম নেই? কারণ এক্স এর মান যত বাড়াবে ফাংশনটা তত বাড়ছে। ভেরি গুড। এই ফাংশনটার আমি জাস্ট ডোমেনটা চেঞ্জ করে বলে দিলাম, ডোমেনটা হচ্ছে 0 থেকে 2। এবার বলো তো ফাংশনটার সুপ্রিমাম আর ইনফিমাম কত হবে? স্যার সুপ্রিমম হবে 4 আর সুপ্রিমাম infimum 4 হবে, 0 সুপ্রিমাম হবে 4 আর ইনফিমাম হবে 0। বোঝা যাচ্ছে? এবার সুপ্রিমাম ইনফিমাম আছে। আচ্ছা, কাউকে যদি বলি এই ফাংশনটার ম্যাক্সিমাম আছে কোথাও? ম্যাক্সিমাম, ফাংশনটার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 4ই হবে। আচ্ছা, তাহলে সুপ্রিম আর ম্যাক্সিমামের মধ্যে ডিফারেন্স কি নাকি? স্যার যদি ম্যাক্সিমামটা ফাংশনটা তো যদি ক্লোজ হয়, ইন্টারপোলেশন হবে। সেটটা যদি ক্লোজ হয় তাহলে না, না, সেটা ক্লোজড, না না, সেটা ক্লোজড হলে কি হলো না হলে আমি ওটা জানতে চাই। আমি বলতে চাইছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড সুপ্রিমাম, বাস এটা হচ্ছে বিষয়। স্যার ম্যাক্সিমাম স্যার ইন্টারপোলে থাকতে হবে। ইন্টারভেলে থাকতে হবে, হ্যাঁ, আর সুপ্রিমাম ম্যাক্সিমাম মানে আমার কথাটা মন দিয়ে শোনো, 2 পয়েন্টে ম্যাক্সিমাম আছে, f2 হচ্ছে ম্যাক্সিমাম। এই ফাংশনটা 2 পয়েন্টে ম্যাক্সিমাম আছে, f2 টা ম্যাক্সিমাম না? আর 0 পয়েন্টে মিনিমাম আছে, f0 টা মিনিমাম না? ম্যাক্সিমাম মিনিমাম না এই সেটের মধ্যের পয়েন্টের মধ্যে থাকতে হয়, সেটের বাইরের পয়েন্টে হতে হবে, সেটের মধ্যের পয়েন্টে। মানে আমি বলতে চাইছি যে এই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে যখন এক্স গুলো সেটের মধ্যের পয়েন্টে হবে, তখন এফএক্স বা এফএক্স গুলো মিনিমাম বা ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু সুপ্রিমাম বা ইনফিমাম সেটের বাইরের পয়েন্টও থাকতে পারে। এই ক্ষেত্রে যেটা আমি উদাহরণ দিলাম, সেই ক্ষেত্রে সুপ্রিমাম আর ম্যাক্সিমাম সেম, ইনফিমাম আর মিনিমাম সেম। কিন্তু আমি যদি এরকম উদাহরণ দিই যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্সটা হচ্ছে ওপেন 0 থেকে 2, তাহলে কে বলতে পারে এই ফাংশনের ম্যাক্সিমাম কত হবে? 4 কেন 4? ম্যাক্সিমাম কেন 4 হবে? আমি 2 তে জানি না ফাংশনের ভ্যালু। স্যার স্যার না ম্যাক্সিমাম স্যার বলা যাবে না। ম্যাক্সিমাম হবে না স্যার, ম্যাক্সিমাম বলা যাবে না কেন? ফাংশনটা 2 পয়েন্টে নিতে পারবো না তো, কারণ ফাংশনটা ওপেন টু অবধি ডিফাইন করা আছে। 2 তে ফাংশনের ভ্যালু জানি না তো কত। আমি জানি 2 তে ফাংশনের ভ্যালু কত হচ্ছে বা 0 তে কত হচ্ছে, কারণ আমি 0 আর 2 এবার বসাতে পারবো না। আগের বার বসাতে পারছিলাম কারণ 0 আর 2 সেটের মধ্যে ছিল, ইন্টারভ্যালের মধ্যে ছিল, তার ডোমেনের মধ্যে ছিল। সেখানে f2 বসাতে পারছিলাম 4 হচ্ছিল, আর f0 বসাতে পারছিলাম সব থেকে কম, এটা সব থেকে বেশি, এটা সব থেকে কম। দেখো বিভিন্ন এক্স নেব, বিভিন্ন এক্স এর জন্য এক্স স্কোয়ার গুলো নেবো, তার মধ্যে দেখবো সব থেকে বড় মানটা সেটা হচ্ছে 4, আর সব থেকে ছোট মানটা সেটা 0। কিন্তু এইবার সব থেকে বড় মান পাবে? হ্যাঁ, সব থেকে বড় মান পাবো? 1.999 নেব, তার জন্য এক্স স্কোয়ার হবে তার স্কোয়ার, 1.999 2 এর কাছাকাছি নিতে থাকবো, তো তাহলে আস্তে আস্তে বাড়তে থাকছে তো, তাহলে ম্যাক্সিমামটা পাবো না। কিন্তু আমি যদি বলি সুপ্রিমাম কত হবে এই ফাংশনের, এই ফাংশনের সুপ্রিমাম পাবো? 4 হবে স্যার। 4 হবে। সুপ্রিমাম মানে? সুপ্রিমাম মানে কিন্তু সেই সেটের মধ্যে পয়েন্ট পেতে হবে না। সুপ্রিমাম মানে হচ্ছে ফাংশনটা কোন ভ্যালুর থেকে সবাই ছোট বা সমান। 4 এর থেকে যত এক্সই নাও, এক্স স্কোয়ার গুলো সবসময় 4 এর থেকে ছোট বা সমান হবে, সেখানে 4 হচ্ছে তার সুপ্রিমাম বা আপার বাউন্ড, যাই হোক। আর ইনফিমাম স্যার শূন্য হবে। 0 হবে। কেন? কারণ এই ফাংশনটা 0 থেকে বড় বা সমান, যে কোনো এক্স নাও, কিন্তু এর কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম নেই। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম কখন থাকবে বা সুপ্রিমাম আর ম্যাক্সিমাম কখন সমান হবে বলো? কিছুক্ষণ আগে একজন বলছিল কি বলতো? সেটা ক্লোজ হবে স্যার, প্লাস ক্লোজ সেটা না, ক্লোজ হবে, ক্লোজ পাশাপাশি, ক্লোজড এর পাশাপাশি বাউন্ডেড। বাউন্ডেড হতে হবে। বাউন্ড কারেক্ট। যখন সেটটা ক্লোজড আর বাউন্ডেড হবে তখন সুপ্রিমাম আর ম্যাক্সিমামটা সেম হয়ে যায়, মিনিমাম আর ইনফিমাম সেম হয়ে যায়, তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তার মানে আমি বলতে চাইছি কোনো একটা সেট যদি ক্লোজড হয়ে যায় আর ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে কিন্তু, তাহলে তার সুপ্রিমাম তার ইনফিমাম এরা হচ্ছে সেটের মধ্যের পয়েন্টেই থাকবে, তাই না? কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভালে, তাহলে সেটা বাউন্ডেড হবে, এর আগে দিয়ে আলোচনা করেছি। আর বাউন্ডেড হওয়ার পর পাশাপাশি ঠিক আছে, if a function is continuous then it will be on a closed and bounded interval, then the function is bounded. Beside that, the function attains its supremum and infimum, বুঝতে পেরেছো?
তার সুপ্রিমাম ইনফিমাম অ্যাটেন্ড করবে at some point c which lies in the domain of the function, যেটা ফাংশনের ডোমেনের মধ্যে থাকবে বা এই ইন্টারভালের মধ্যে থাকবে। তাহলে এই জিনিসটা আমি একটু বলে দিতে চাই, যেহেতু এখানে জি ফাংশনটা কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস? ক্লোজড এবি তে কন্টিনিউয়াস। জি ফাংশনটা গোটা ক্লোজড এবি তে কন্টিনিউয়াস, তাহলে কনসিকুয়েন্টলি এটা আমরা বলে দিতে পারি, ঠিক আছে, জি উইল অ্যাটেন ইটস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। যাই হোক, এখানে আমার মিনিমাম লাগবে বলে আমি মিনিমামটা আলোচনা করছি, ঠিক আছে, বা এটাকে ইনফিমামও বলতে পারো, কারণ যেহেতু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল, তাহলে ইনফিমাম, ঠিক আছে, আর মিনিমামের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কোথায় থাকবে? অ্যাট সাম পয়েন্ট সি, যে সিটা অবশ্যই এই ডোমেনটার মধ্যে থাকবে, ইন্টারভালটার মধ্যে, তার বাইরে থাকবে না। ইনফিমামটা কি থাকবে? সেটার মধ্যের পয়েন্টে থাকবে, এবং ইনফিমাম আর মিনিমাম এক সেম হয়ে যাবে। বুঝাতে পারলাম? নাও জি এর ডেরিভেটিভ করো তো জি ড্যাশ এক্স, কে বলতে পারে কত হয়? এই যে দিয়ে দিয়েছি জি ড্যাশ জি এক্স মাইনাস কে। এফ এক্স স্যার মানে এফ ড্যাশ এক্স মাইনাস কে। এফ ড্যাশ এক্স মাইনাস কে, তাহলে জি ড্যাশ এ কত হবে গো? এফ ড্যাশ এ মাইনাস কে। এফ ড্যাশ এ মাইনাস কে, কে বলতে পারে এটা পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, যদি কেউ বলো যে স্যার কি করে বলবো, কোথা থেকে বলবো, এই যে, স্যার এটা নেগেটিভ হবে। নেগেটিভ হয়ে যাবে স্যার। হ্যাঁ, কে বড় তো এফ ড্যাশ এর থেকে, তাহলে এফ ড্যাশ এর থেকে যদি কে বড় হয় তাহলে এটা নেগেটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে বলো জি ডিক্রিজিং হবে না ইনক্রিজিং হবে এ পয়েন্টে? ডিক্রিজিং হলো। নাও এইটা ইমপ্লাইজ করছে যে জি ইজ ইনক্রিজিং, তাই না? এই সরি, জি ইজ স্যার ডিক্রিজিং হবে তো। ডিক্রিজিং, হ্যাঁ, আমি তো ভুল করে ইনক্রিজিং লিখে দিয়েছি। অ্যাট এ, বুঝতে পারছো? ওই যে আগের থিওরেম, জি ড্যাশ এর ডেরিভেটিভ এ পয়েন্টে নেগেটিভ বলে জিটা হচ্ছে এ পয়েন্টে ডিক্রিজিং। আচ্ছা, ডিক্রিজিং যদি হয় তাহলে দেয়ারফর ডিক্রিজিং এর ডেফিনেশন আমরা এরকম বলতে পারি যে, আমার যেটা লাগবে আমি শুধুমাত্র সেটাই বলছি, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাজ দ্যাট, আচ্ছা এটা কিরকম পয়েন্ট গো ইন্টারভালের, এবি ইন্টারভালের কিরকম পয়েন্ট এটা? এন্ড স্যার পয়েন্ট। মানে এন্ড পয়েন্ট। লেফট হ্যান্ড পয়েন্ট। লেফট হ্যান্ড পয়েন্ট হলে কোন পার্টটা নেব? ইনক্রিজিং এর ডিক্রিজিং এর ডেফিনেশন তো বলতে পারবে গুছিয়ে? ডিক্রিজিং এর ডেফিনেশন, ডিক্রিজিং এর ডেফিনেশন মানে জিএক্স আর জিএ তাদের মধ্যে সম্পর্ক লিখছি, দেখছি আমি কি হবে। ফর অল এক্স বিলংস টু আই, আই মানে ক্লোজড এবি, হ্যাঁ, স্যাটিসফাইং। আচ্ছা, যেহেতু এটা লেফট হ্যান্ড পয়েন্ট তাহলে কোন পার্টটা নেব কে বলতে পারে? কোন ইন্টারভালটা নেব? মাইনাস ডেল্টা থেকে সি। সি মাইনাস ডেল্টা না করে এ, তো তাহলে এ মাইনাস ডেল্টা করছি, অসুবিধা আছে কারণ? এটা হবে লেফট হ্যান্ড পয়েন্ট হলে? স্যার লেফট হ্যান্ড হলো তো লেফট হ্যান্ড তো, ডেল্টা। তাহলে তোমরাই তো বললে যে, তাহলে উল্টো বললে তো তোমরা। লেফট হ্যান্ড পয়েন্ট মানে মানে স্যার মানে এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। কারেক্ট, এ Delta. লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, এই দিকে হবে, এই দিক থেকে হবে, কারণ এটা লেফট হ্যান্ড পয়েন্ট। মাইনাস হলে আর হবে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে বলো ফাংশনটা ডিক্রিজিং এ পয়েন্টে এটা কি হবে, সম্পর্ক কি হবে? জিএক্স লেস দেন মানে জি। জিএস গ্রেটার দেন অফ জিএ। ভেরি গুড, জিএক্স গ্রেটার দেন জিএ। কেন ডিক্রিজিং বলে? এক্স এর থেকে বড়, এক্স বড় হলে জিএক্স কি হবে? বড় হবে, তাই এটাই ডিক্রিজিং। এতক্ষণ ধরে আমি এই পড়ালাম, হ্যাঁ, এতক্ষণ ধরে আমি এই পড়ালাম যে এক্স যদি এর থেকে বড় হয় তাহলে জিএক্স জি এর থেকে বড় হলে ডিক্রিজিং। ডিক্রিজিং এর ডেফিনিশন কি করালাম? স্যার জিএটা তো গ্রেটার দেন জিএক্স হবে। ডিক্রিজিং মানে কি? ডিক্রিজিং মানে কি? ফাংশনের ভ্যালু, এমনি ভ্যালু যত বাড়বে ফাংশনের ভ্যালু তত ছোট হবে, তাহলে কি হবে? সব উল্টো পাল্টা বলে যাচ্ছে। লেস দেন হবে ওখানে। লেস দেন হবে, কারণ এক্স বড়, এক্স যদি বড় হয় তাহলে জিএক্স ছোট হয়ে যাবে, কারণ ডিক্রিজিং তো,
ইনক্রিজিং হলে আলাদা বিষয়, ডিক্রিজিং। তাহলে এবার তোমরা ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, সেটা হচ্ছে জিএটা জিএক্স এর থেকে বড়, কিন্তু আমরা জিএ যেহেতু জিএক্স এর থেকে বড়, তাহলে আমরা এটা বলতে পারি যে জিএ তে, দেখো তো আমরা এটা বলতে পারি, খুব ভালো করে বিষয়টা শোনো, জিএ, ঠিক আছে, ইজ নট দ্য মিনিমাম ভ্যালু অফ জিএক্স। তাহলে জিএ তে জিএক্স এর মিনিমাম ভ্যালু থাকবে না। কেন মিনিমাম ভ্যালু থাকবে না জিএ তে? জি এর মিনিমাম ভ্যালু জিএ তে কেন থাকবে না, এ পয়েন্টে কেন থাকবে না বলো? মিনিমাম হতে গেলে, কাউকে মিনিমাম হতে গেলে কি হতে হয়? সব থেকে ছোট হতে হয়। ছোট হতে হয় স্যার। এখানে কি দেখছি, জিএ কি অনেকের থেকে বড়, জিএটা বড় হয়ে যাচ্ছে। অনেকের থেকে বড়। কাদের থেকে বড়? ওই যে অনেক জিএক্স এর থেকে বড়। কোন এক্স গুলো, যদি যে এক্স গুলো এখানে লাই করছে তাদের থেকে জিএটা বড়, তাহলে জিএ কোনোদিন কারোর মিনিমাম ভ্যালু হতে পারে? জি এর মিনিমাম ভ্যালু হতে পারে? মিনিমাম মানে কি? সব থেকে ছোট ভ্যালু মিনিমাম। ধরো একটা ফাংশন ইনক্রিজ করছে, এরকম করছে, তাহলে এইটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু হবে। তো এটা যদি মিনিমাম ভ্যালু হয়, তাহলে ফাংশনের বাকি ভ্যালু গুলো সব জি এর থেকে বড় হবে, তো সব বড়। কিন্তু এখানে কি দেখছি, এখানে দেখছি জি এর থেকেও ছোট ভ্যালু আছে, তাহলে জি এটা মিনিমাম না। ক্লিয়ার? আবার একই লজিকে, সেম লজিকে, তোমাদের যদি কাউকে বলি জি ড্যাশড বি কত হবে? বলো, জি ড্যাশড বি কত হবে? যেরকম জি ড্যাশ এ যেরকম বের করেছি, তাহলে জি ড্যাশ বি কত হবে? এফ ড্যাশ বি মাইনাস কে স্যার। এফ ড্যাশ বি মাইনাস কে। পজিটিভ না নেগেটিভ? এই যে বক্সটা দেখে না, স্যার পজিটিভ স্যার। পজিটিভ। এটা ইমপ্লাই করছে যে জি ইজ ইনক্রিজিং at c, c না কত, b। therefore g যদি b পয়েন্টে ইনক্রিজিং হয়, তাহলে বলো কি বলতে পারি? বিটা হচ্ছে রাইট এন্ড পয়েন্ট, হ্যাঁ, তাহলে একই রকম ভাবে এরকম একটা ডেল্টা পাওয়া যাবে such that, বি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান। আচ্ছা gx আর gb এর মধ্যে সম্পর্ক পরে আসছি, তোমরা বলবে ইনক্রিজিং হলে কি হয়। আমি যেটা করব সেটা হচ্ছে সেই সমস্ত এক্স যেগুলো আই তে আছে স্যাটিসফাইং, বলো বি হচ্ছে রাইট এন্ড পয়েন্ট, তাহলে কি হবে? স্যার বি মাইনাস ডেল্টা হুম লেস দ্যান এক্স হুম লেস দ্যান বি। ভেরি গুড তাপস। আর এইটা কি হবে? ইনক্রিজিং। জিএক্স লেস দেন জিবি হবে স্যার। লেস দ্যান হবে স্যার। হ্যাঁ জিবি বড় হবে তো, যেহেতু এক্স এর থেকে বি বড়, তাহলে জি এক্স এর থেকে জিবি বড়, তাহলে জিবিটাও কি মিনিমাম হতে পারে? হতে পারে জিবি মিনিমাম? না স্যার, হবে না। কারণ জিবিটা বড় তো। তাহলে জিবি ইজ নট, একই লজিকে, দ্য মিনিমাম ভ্যালু অফ জি। তাহলে জিবিটা জি এর মিনিমাম না। তাহলে জি এর মিনিমাম এ তেও নেই, বি তেও নেই, তাহলে কোথায় থাকতে পারে? এ আর বি কোথাও যদি না থাকে তাহলে কোথায় থাকবে বলো? জি এর মিনিমাম ভ্যালু এ তেও নেই, বি তেও নেই, তাহলে কিন্তু কোথাও না কোথাও তো একটা থাকতে হবে মিনিমাম ভ্যালু। এই যে মিনিমাম ভ্যালু একটা থাকতে হবে না? এই যে জি এর একটা মিনিমাম ভ্যালু আছে তো, কোন একটা পয়েন্ট সি তে আছে, যেটা সিটা ক্লোজ ডেবির মধ্যে যে কোনো পয়েন্ট হবে, কিন্তু এখন দেখলাম যে এই পয়েন্টটা এও না বিও না, তাহলে কোথায় হবে বলো? এ আর বি যদি দুটোই না হতে পারে? ওপেন এবি তে হবে স্যার। কারেক্ট, তাহলে ডাস, আর বি ছাড়া হবে। তাহলে এ আর বি থাকবে না। তাহলে এই যে সি পয়েন্টটা, যেই সি পয়েন্টে ধরে নিয়েছি যে মিনিমাম আছে, সেই সি পয়েন্টটা নাইদার এ নর বি, এবং তার ফলে বলতে পারি আর কিছুই না, যে সিটা ওপেন এবির মধ্যে কোনো একটা পয়েন্ট হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, আমরা এবার প্রমাণ করব যে
এই সি পয়েন্ট, সেই সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা 0। ফাংশনের ডেরিভেটিভ সব জায়গায় এক্সিস্ট করে গোটা আই এর মধ্যে, এখানে বলছে ফাংশনের ডেরিভেটিভটা 0 এই সি পয়েন্টটাতে। এটা আমরা প্রমাণ করব। কেন প্রমাণ করব আসছি পরে, আগে প্রমাণটা করি। ধরে নি let us assume that, বা না হলে একটা কাজ করি, if possible যদি সম্ভব হয়, ধরে নি জি ড্যাশ সিটা পজিটিভ। আচ্ছা জি ড্যাশ সি যদি পজিটিভ হয় তাহলে জি কি হবে গো? সি পয়েন্টে কি হবে? স্যার ইনক্রিজ হবে। সি পয়েন্টে ইনক্রিজিং হবে। আর সি পয়েন্টে যদি কেউ ইনক্রিজিং হয় তাহলে এরকম একটা পজিটিভ ডেল্টা পাবো, সাজ দ্যাট। আচ্ছা সিটা তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট, হ্যাঁ মাঝখানের পয়েন্ট। মাঝখানের পয়েন্ট মানে এটা এ বি নিলাম, সি তাহলে এ আর বি না বলে দিয়েছি, তাহলে সি এরকম একটা পয়েন্ট। তাহলে সি যদি এরকম একটা পয়েন্ট হয় তাহলে এবার বলতো ইন্টারভালটা কিরকম নিতে পারি আমরা? এবার দুটোই নিতে পারি, সি মাইনাস ডেল্টা সি। এবার দুটোই নিতে পারি। সি মাইনাস ডেল্টা থেকে একবার সি অবধি, আর একবার সি থেকে সি প্লাস ডেল্টা অবধি নিতে পারি। কোন ইন্টারভালে জিএক্স এর থেকে জিসি বড় হবে কে বলতে পারে? যেহেতু জি ইনক্রিজিং, জি যেহেতু ইনক্রিজিং, কোন ইন্টারভালে জিএক্স এর থেকে জিসি বড় হবে? খুব ঠান্ডা মাথায় স্যার সি মাইনাস ডেল্টা থেকে সি। দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে ভালো করে, তাড়াহুড়োর কিছু নেই। কোন ইন্টারভালে জি কিন্তু ইনক্রিজিং, ইনক্রিজিং হলে ভালো করে বলো কোন ইন্টারভালে হবে জিএক্স এর থেকে জিসি বড় হবে? কোন ইন্টারভালে জিসি, কোন ইন্টারভালে সি পয়েন্টে কার ভ্যালু বেড়ে হবে? যখন এক্স এখানে থাকবে তখন জিএক্স এর থেকে জিসি বড় হবে না? তাহলে এক্স এখানে থাকা মানে সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে যখন থাকবে। কি ঠিক বললাম না ভুল বললাম আমি? আপোষ, আমার সাথে কি সহমত সবাই? হ্যাঁ স্যার। যদি এখানে এক্স থাকতো ইনক্রিজিং হলে তাহলে কি হতো বলো? যদি এক্সটা ওই জায়গায় থাকতো তাহলে কে বড় হতো? জিএক্সটা বড় হতো। তাহলে জিএক্স বড় হতো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে জিসি কে বড় নেওয়া। তাহলে জিসি বড় নিতে গেলে আমি বুঝতে পেরেছি কোন জায়গায় নিলাম ইন্টারভ্যালটা। আচ্ছা জিসি যদি বড় হয়ে যায় তাহলে সি পয়েন্টে ফাংশনটা কি আর ইয়ে হতে পারে, মিনিমাম ভ্যালু থাকতে পারে? তাহলে বলতে পারি যে এটা না স্যার থাকতে পারে না। থাকতে পারে না, কারণ জিসি বড়, মিনিমাম ভ্যালু মানে সব থেকে ছোট হবে। জি এর সমস্ত ভ্যালুর মধ্যে থেকে জিসি সব থেকে ছোট, তাহলে দিস কন্ট্রাডিক্টস দ্যাট, এটা কন্ট্রাডিক্ট করছে যে জিসি ইজ দ্য মিনিমাম ভ্যালু, জিসি is the minimum value of G on AB। এটা কন্ট্রাডিক্ট করছে। কেন কন্ট্রাডিক্ট করছে? আমাদের একটা ধরা ভুল হয়েছে। আমরা কি ধরেছি? আমরা ধরেছি জি ড্যাশ সিটা পজিটিভ, তাহলে আমরা বলতে পারি দেয়ারফর জি ড্যাশ সিটা অবশ্যই পজিটিভ না, নট পজিটিভ। কেটে দিলাম। যদি জি ড্যাশ সিটা নেগেটিভ ধরে নিই আমরা, ধরো জি ড্যাশ সি নেগেটিভ, তাহলে কি হবে? জিটা কি হবে বলো? স্যার জিটা ডিক্রিজ। ডিক্রিজিং। তাহলে জিটা ডিক্রিজিং হবে সি তে। জি যদি ডিক্রিজিং হয় তাহলে সি যেহেতু ইন্টিরিয়ার পয়েন্ট, আবার দুটো ডেফিনিশন আছে এরকম, মানে দুটো পার্ট আছে। আমি এই পার্টটা শুধু নেব। কোন পার্টটা আমি বলছি, সাজ দ্যাট জিএক্স এর থেকে জিসি বড়, একই জিনিস নেব। কে বলতে পারে কোন ইন্টারভালে যদি জি ডিক্রিজিং হয় তাহলে জিএক্স এর থেকে জিসি বড় হবে? জি কিন্তু ডিক্রিজিং, এটা যাতে মাথায় থাকে। এই যে তাহলে কোন ইন্টারভালে, এই ইন্টারভালে না এই দিকে, এই সাইডে না এই সাইডে, কোন সাইডে? জি ডিক্রিজিং। সি থেকে সি প্লাস ডেল্টার ভিতরে।
left side, sir. সি থেকে সি প্লাস ডেল্টা, ভেরি গুড। কেন? এক্স সি এর থেকে বড়, এক্স বড় সি এর থেকে, তো এক্স যদি বড় হয় ডিক্রিজিং হলে জি এক্স ছোট হয়ে যাবে, উল্টে যাবে, ডিক্রিজিং তো হবে। তাহলে এই জায়গাতে তো এই লজিকেও আবার কি বলতে পারি বলতো, একই লজিকে জিসি কি হয়ে যাচ্ছে, তাহলে জিসি বড় হয়ে যাচ্ছে তো, তাহলে জিসি বড় হয়ে যাওয়ার ফলে দিস কন্ট্রাডিক্টস দ্যাট জিসি, ওহো হ্যাঁ, যেটা কন্ট্রাডিক্ট করছে যে জিসিটা মিনিমাম ভ্যালু, সেটাকে কন্ট্রাডিক্ট করছে। জিসি ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ জি, এটাকে কন্ট্রাডিক্ট করছে, তাই না? তাহলে জি ড্যাশ সি আমরা ধরেছিলাম নেগেটিভ, এটাও হতে পারে না। তাহলে বলো জি ড্যাশ সি পজিটিভও হতে পারে না, জি ড্যাশ সি নেগেটিভও হতে পারে না, তাহলে অনলি পসিবিলিটি ইজ কি হবে? জিরো তো স্যার তার মানে 0 হবে। জিরো হবে। আর জি ড্যাশ সি যদি জিরো হয়ে যায়, জি ড্যাশ সির মান বলো কত হচ্ছে, জি ড্যাশ সির মান? স্যার মানে f dash c minus k। এফ ড্যাশ সি মাইনাস কে, তাহলে এটাও জিরো। এখান থেকে ইমপ্লাই করছে এফ ড্যাশ সি হচ্ছে কে। অতএব সি হচ্ছে একটা পয়েন্ট ওপেন এবি তে, তাই না? such that f dash c is equal to k, এটাই তো দেখাতে বলেছিল। সি হচ্ছে এই যে ওপেন এবি তে। কেন ওপেন এবি তে? এই যে একটু আগে বলে দিচ্ছি, সি এ না বি না, দুটোই না। দেখো ডারবক্স থিওরেম কমপ্লিট, প্রুভড। জাস্ট ইনক্রিজিং আর ডিক্রিজিং এর ডেফিনেশন, আর কিচ্ছু নেই গোটা প্রুফের মধ্যে। কিন্তু বুঝতে পারছো, মুখস্থ করলে সারা জীবন এটা নামাতে পারবে না কেউ, কারণ ক্ষমতা নেই যেটা মুখস্থ করে নামাতে পারবে, যদি না বুঝে বুঝে এটাকে মুখস্থ করো। মুখস্থ তো না, বুঝে বুঝে, স্টেপ বাই স্টেপটা আমাদের মুখস্থ করতে হবে যে কোন স্টেপের পর কি করছি, কিন্তু বুঝে বুঝে কে ইনক্রিজিং কে ডিক্রিজিং এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে কিন্তু এগুলো অসম্ভব মুখস্থ করা পারবে না। যার যত বড় ভালো মানে ভালোই ইয়ে হোক, মেরিট হোক বা মেরিট না ইয়ে মুখস্থ বিদ্যা হোক। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ডারবক্স থিওরেম ডারবক্স থিওরেমের পর একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা হচ্ছে রোলস থিওরেম। এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, মানে রোলস আর মিন ভ্যালু দুটো পরপর থিওরেম আছে, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট দুটো থিওরেম যে কি বলবো। যাই হোক, তো রোলস থিওরেম আর মিন ভ্যালু থিওরেম প্রথমে স্টেটমেন্টটা লিখবো, স্টেটমেন্ট লেখার পর তাদের জিওমেট্রিক অ্যাপ্রোচটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কারণ উইদাউট জিওমেট্রিক অ্যাপ্রোচ এই রোলস থিওরেম আর মিন ভ্যালু থিওরেম হয়তো মুখস্থ করে দেওয়া যায় যে থিওরেমটা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তার আইডিয়াটা হচ্ছে জিওমেট্রি, ছবি এঁকে আমরা বুঝতে পারি। আর রোলস থিওরেম করাবো, মিন ভ্যালু থিওরেম করাবো, আর রোলস আর মিন ভ্যালু থিওরেমের না অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন মানে প্রচুর অঙ্ক আছে রোলস আর মিন ভ্যালু দিয়ে। সেই রোলস আর মিন ভ্যালু থিওরেমের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে টেলরস বা ম্যাকলরেন্স থিওরেম, এগুলো সব অ্যাপ্লিকেশন, এগুলো খুব সহজ সহজ এবং খুব ইন্টারেস্টিং। মানে রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম এগুলো ছাত্রছাত্রীদের খুব ফেভারিট, মানে এগুলো কোনো ভুলে না তারা। এই থিওরেম গুলো এত সুন্দর যে থিওরেম গুলো না জীবনে ওরা মানে ছাত্রছাত্রীরা ভুলতে চায় না, সবাই মুখস্থ, যে কোনো যতই 10 বছর আগে পড়ে থাকুক, রোলস থিওরেম স্টেটমেন্ট বলে সঙ্গে সঙ্গে বলে দিবে স্যার এটা হচ্ছে রোলস থিওরেম, কারণ এত ইজি থিওরেম গুলো স্টেটমেন্ট। তো রোলস থিওরেমের স্টেটমেন্টটা কি আমি একটু বলে দিই। একটা ফাংশন দিলাম, হ্যাঁ, এফ ক্লোজড এবি থেকে আর এ, ঠিক আছে? আচ্ছা, ক্লোজড এবি এটা যাতে মাথায় থাকে, বি সাচ দ্যাট, যাতে করে নাম্বার 1 তিনখানা কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো সবারই মুখস্থ থাকে। 1 নম্বর কন্ডিশন, এফটাকে কন্টিনিউয়াস হতে হবে। কেউ রোলস থিওরেম এর আগে কোনদিন পড়েছো? না, অনেকে পড়ে থাকতে পারো, কারণ রোলস থিওরেম অনেক ক্ষেত্রে কাজে লাগে, তো স্যারেরা হয়তো কলেজে বা কোথাও হয়তো বলে দিতেও পারে। 12 এ করেছিলাম স্যার। 12 এ পড়েছিলে? বাহ, তাহলে রোলস থিওরেম হচ্ছে কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, ক্লোজড এবি তে। ফাংশনটা, সরি রোলস থিওরেম বলছি, ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে ক্লোজড এবি তে।
আচ্ছা 2 নম্বর তাহলে দেখি মুখস্থ আছে কারোর, বলতে পারবে? স্যার মানে মানে f dash a equal to f dash এফটা প্রথমে ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল হবে ওপেন এবি তে। আর 3 এফ এ আর এফ বি সমান হবে যদি এই তিনটে কন্ডিশন হোল্ড করে। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট। ঠিক আছে, বা দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট। যাই হোক, এরকম একটা পয়েন্ট অন্তত পাবো। ধরে নিলাম সি, যেটা ওপেন এবি তে থাকবে সাজ দ্যাট এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এরকম একটা সি পয়েন্ট পাওয়া যাবে ওপেন এবির মধ্যে, যাতে করে এফ ড্যাশ সি সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা 0 হবে। কি কি তিনটে কন্ডিশন? ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে কোথায়? ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে। ফাংশনটা ডেরিভেবল বা ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন এবি। ফাংশনটা এফ এ আর এফ বি দুটো এন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালুগুলো সেম হতে হবে। তাহলে বলছে এরকম একটা সি পাওয়া যাবেই ওপেন এবি তে, যাতে করে এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। লিখে নাও, মুখস্থ করে নাও, একবারে সারা জীবন যাতে এটা মুখস্থ থেকে যায়। খুব সোজা জিনিস, করিয়ে দিই। হ্যাঁ, রোলস থিওরেম। তাহলে বুঝতেই পারছো আমার কথাবার্তা শুনে যে রোলস থিওরেমের ইম্পর্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট, প্রুফটাও কতটা ইম্পর্টেন্ট। এই প্রুফটা করাবো আজকে, আর একটা ছবি আঁকবো, ব্যাস, তাহলেই কমপ্লিট, আর কিছু করাবো না। তারপর অঙ্ক রোলস থিওরেমে যাওয়া হবে নেক্সট দিন। ঠিক আছে, প্রুফ তাড়াতাড়ি করে নাও, যত তাড়াতাড়ি করে নিতে পারো, যত তাড়াতাড়ি বুঝে নিতে পারো তত তাড়াতাড়ি ছুটি আছে। তিনখানা কন্ডিশন যাতে মাথায় থাকে, ফাংশনটা কন্টিনিউয়াস ক্লোজড এবিতে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল ওপেন এবিতে, আর এফ এ আর এফ বি সমান, তাহলে এরকম একটা সি পাওয়া যাবে ওপেন এবি থেকে, যাতে করে এফ ড্যাশ সিটা 0 হবে। আচ্ছা, ফাংশনটা যেহেতু ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, ঠিক আছে, ফাংশনটা যেহেতু ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, তাহলে ফাংশনটা বাউন্ডেডও হবে। ক্লিয়ার? তার কারণ এর আগের দিনই বলে দিয়েছি যে ক্লোজড ইন্টারভাল এবি তে যদি ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশন সব সময় বাউন্ডেড হবে। ওপেনে হলে নাও হতে পারতো, আনবাউন্ডেড যদি হতো নাও হতে পারতো, কিন্তু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউটি সবসময় ইমপ্লাই করে যে ফাংশনটা বাউন্ডেড হবে। কোনো ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করে। ধরে নিলাম ফাংশনটার সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, এরকমই মোটামুটি আমরা নাম দিই তো। আচ্ছা, কোথায় সুপ্রিমাম? যেখানে এক্স গুলো হচ্ছে ক্লোজড এবির মধ্যে, হ্যাঁ, এই যে ইন্টারভালে। সিমিলারলি ফাংশনটার ইনফিমামও থাকবে বাউন্ডেড বলে। ধরে নিচ্ছি ফাংশনটার ইনফিমাম হচ্ছে স্মল এম, সুপ্রিমাম ক্যাপিটাল এম, ইনফিমাম হচ্ছে স্মল এম। আচ্ছা, কোথায় ইনফিমাম আছে? যেখানে এক্স হচ্ছে ক্লোজড এবির মধ্যে পয়েন্ট, যে কোনো পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, একটু আগেই বলেছি যেহেতু ফাংশনটা ক্লোজড এবি তে কন্টিনিউয়াস, তাহলে তার সুপ্রিমাম আর ইনফিমাম কোথায় থাকবে? একটু আগেই বললাম, আগের থিওরেমটা আলোচনা করতে গিয়ে। বলো তাহলে, কন্টিনিউটির প্রপার্টি অনুসারে তার সুপ্রিমাম ইনফিমাম সেটের মধ্যে থাকবে না সেটের বাইরে থাকবে? ইন্টারভালটা দেখে নাও, ক্লোজড আর বাউন্ডেড, তাহলে সেটের মধ্যে থাকবে। তাহলে এরকম একটা পয়েন্ট থাকবে সেটের মধ্যে, ধরে নিই এরকম একটা পয়েন্ট, এরকম একটা আলফা ধরে নেব ক্লোজড এবির মধ্যে, সাজ দ্যাট এরকম একটা আলফা ধরে নিই ক্লোজড এবির মধ্যে, যাতে করে এফ আলফা এই পয়েন্টে সুপ্রিমাম আছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমটা হচ্ছে এফ আলফা। এবং একই রকম ভাবে একটা পয়েন্ট পাওয়া যাবে বিটা ক্লোজড এবির মধ্যে, যেই পয়েন্টে ফাংশনের ইনফিমাম আছে, তার মানে এফ বিটাটা হয়ে যাবে স্মল এম। বুঝতে পারলাম?
দুটো কেস অ্যারাইজ করে এখানে, হ্যাঁ, খুব ছোট ছোট কেস, চিন্তার কিছু নেই। এক নম্বর কেস 1, যদি কোনো ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম সমান হয়ে যায়। কেউ বলতে পারবে ফাংশনটা কিরকম হবে? কারো সুপ্রিমাম ইনফিমাম সমান। কনস্ট্যান্ট ফাংশন সিঙ্গেল রোল সেট হবে স্যার, সিঙ্গেল রোল সেট, হুম, সিঙ্গেল হুম। রোল সেট। এই যে একটা ফাংশন, সুপ্রিমাম কত আর ইনফিমাম কত? কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম কি হয়ে যায়? ধরো ফাংশনটা এরকম বললাম, তাহলে এর সুপ্রিমাম fx ইনফিমাম, ধরো ফাংশনটা এরকম, তাহলে সুপ্রিমাম কি হবে? এটা। হ্যাঁ স্যার। আর ইনফিমাম এইটা, মানে এই ভ্যালুটা হচ্ছে সুপ্রিমাম, এই ভ্যালুটা হচ্ছে ইনফিমাম, বড় ছোট। কিন্তু যদি ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সুপ্রিমাম ইনফিমাম কি হয়ে যায়? সবসময় সেম, তাই না? তাহলে যদি ফাংশনটা সুপ্রিমাম ইনফিমাম সেম হয়ে যায়, তাহলে ইন দিস কেস আমরা বলতে পারি যে ফাংশনটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এফএক্সটা ক্যাপিটাল এম বা স্মল এম যাই বলতে পারো, যেটা ইচ্ছে, সবসময় একই, সবসময় একই ফর অল এক্স বিলং টু ক্লোজড এবি। সুপ্রিমাম মানে ক্যাপিটাল এম আর স্মল এম সমান, তো যাই হোক একটা ভ্যালু নিলেই হতো, যে কোনো একটা ভ্যালু, তাই আমি ক্যাপিটাল এম লিখছি, স্মল এম আর, কারণ ক্যাপিটাল এম যা স্মল এম তাই একই, এবং ফাংশনটা সবসময় একটা ভ্যালুই নেয়, কনস্ট্যান্ট। কে বলতে পারে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কত? 0 স্যার, জিরো স্যার, 0। তাহলে এরকম একটা সি পাওয়া যাবে যাতে করে এফ ড্যাশ সিটা 0। কটা সি পাওয়া যাবে বলো? স্যার অনেকটাই পাওয়া যাবে, কেন কেন অনেকটাই পাওয়া যাবে? কারণ কনস্ট্যান্ট যেহেতু ওটা। ফাংশনটা যেহেতু কনস্ট্যান্ট, সমস্ত পয়েন্টের জন্য এফ ড্যাশ এক্স তো 0, সমস্ত সব পয়েন্ট, বিন্দুতে হবে তাহলে স্যার। তাহলে সবটাই হবে এ আর বি বাদ দিয়ে, মানে সি যে কোনো পয়েন্টই হবে ওপেন এবির মধ্যে, ঠিক আছে? তাহলে যাই হোক, তো এটা খুব সোজা, তাহলে বলে দিই যে থিওরেম হোল্ডস ট্রিভিয়ালি মানে খুব অবভিয়াসলি এই ব্যাপারগুলো হোল্ড করছে ইন দিস কেস। হ্যাঁ, ফাংশন কনস্ট্যান্ট হয়ে গেলে কিছু আর বলার নেই। আর কেস 2, যেখানে ফাংশনটা কনস্ট্যান্ট না, মানে যেখানে ক্যাপিটাল এম আর স্মল এমটা আলাদা। স্যার বলছি ওটা ওপেন এবি হবে? কোথায় এটা? না না, হ্যাঁ হবে তো ক্লোজড এবিতেই, মানে এটা তো ক্লোজড, মানে সমস্ত জায়গাতেই হবে, কিন্তু আমাদের থিওরেম বলেছে যে ওপেন এবির মধ্যে একটা জায়গায় পেলেই হবে। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা, হয়তো কোন একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ সব জায়গায় 0, সব জায়গায় 0, গোটা ক্লোজ এবির মধ্যে 0। আমাদের খুঁজতে কি হবে? খুঁজতে হবে যে ওপেন এবির মধ্যে কোনো পয়েন্ট আছে কিনা যেখানে 0 ডেরিভেটিভটা। তো গোটা ক্লোজ এবির মধ্যেই যদি 0 হয়ে যায় তাহলে প্রচুর পয়েন্টে 0। তো ওপেন এবির মধ্যে পয়েন্ট পাওয়া যাবে না যেখানে 0 হবে? যাবে স্যার, যাবে। সরি স্যার, ওপেন এবির মধ্যে পয়েন্ট পাওয়া যাবে। এটা কনস্ট্যান্ট বলে এখানে এ আর বি তেও যে 0, মানে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে? এ বি 0 হবে না? হয়তো এখানে ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, কিন্তু যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট সেহেতু আমরা এ আর বিটাও এক্সট্রা পেয়ে যাচ্ছি এখানে, কারণ আমরা জানি গেছি ফাংশনটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এ তেও ডিফারেন্সিয়েবল, বি তেও ডিফারেন্সিয়েবল, আর ওপেন এবিতে তো ডিফারেন্সিয়েবল হবেই। তো যাই হোক, এ আর বিটা যদি ইনক্লুড করে নিলাম, এ আর বি ইনক্লুড করলাম, কিন্তু যাই হোক তারপরে সব জায়গাতে ডিফারেন্সিয়েবল এবং সব জায়গাতে 0, তাহলে এরকম একটা ওপেন এবিতে পয়েন্ট পাওয়া যাবে না যাতে 0? খুব অবভিয়াস। সেকেন্ড কেস, ক্যাপিটাল এম আর স্মল এম আলাদা। আচ্ছা, ক্যাপিটাল এম আর স্মল এম যদি আলাদা হয়, বিষয়টা বোঝো। ধরো এরকম একটা ফাংশন আঁকলাম, হ্যাঁ, এরকম একটা দিলাম, তাহলে এটা সুপ্রিমাম, এই জায়গাতে ইনফিমাম আছে, ক্যাপিটাল এম আর স্মল এম আলাদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লাইনটা দেখো তো বুঝতে পারছো কিনা, আমি একটু আগে লাইনটা লিখে নিই। ইন দিস কেস, এই কেসে অ্যাট লিস্ট, অন্তত একটা, কাদের মধ্যে? ওয়ান অফ ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম, দুটোর মধ্যে অন্তত একটা মাস্ট বি আনইকুয়াল, অসমান হবে, সমান হবে না। কার সাথে? টু এফ এ বা সিমিলারলি এফ বির সাথে, অর না বলে অ্যান্ড বলি, হ্যাঁ, এফ এর সাথেও আনইকুয়াল
আর এফ বির সাথেও, কারণ এফ এ আর এফ বি সমান তো, এফ এ আর এফ বি সমান তো, তাহলে এফ এর সাথে কেউ যদি সমান না হয় তাহলে সেটা এফ বির সাথেও সমান হবে না। কেন বলতে পারছি, লাইনটাকে ভালো করে পড়ো, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট দিলাম, ভালো করে আগে পড়ো লাইনটা। কি বললাম আগে দেখে নাও, আমার কথাটা মন দিয়ে শোনো। ক্যাপিটাল এম আর স্মল এম দুটোর মধ্যে অন্তত একটা এফ এ আর এফ বির সাথে আলাদা হবে। যদি দুটোই এফ এ আর এফ বির সাথে সমান হয়ে যেত, মানে এই বলতে চাইছি ক্যাপিটাল এম যদি ধরো এফ এ আর এফ বির সাথে সমান, স্মল এমটাও এফ এ আর এফ বির সাথে সমান, তাহলে কি হতো? কে বলতে পারে? তাহলে কনস্ট্যান্ট ফাংশন হতো। স্যার প্রথম কেস হয়ে যেত। তাহলে প্রথম কেস হয়ে যেত, তাহলে প্রথম কেস হয়ে যেত, আর কিছুই না। দুটোই যদি সমান হয়ে যেত এফ এ আর এফ বির সাথে, তাহলে এফ এ আর এফ বি সমান, তাহলে ক্যাপিটাল এমও এফ এফ বির সাথে সমান, স্মল এমও এফ এফ বির সাথে সমান, তাহলে আলটিমেটলি আমরা কেস ওয়ানটাই তো করছি, তাহলে আমরা কি করলাম? নতুনত্ব আর কিছু করলাম না তো, সেই জন্য আমরা ধরে নিলাম যে অন্তত এদের মধ্যে একটা এফ এ আর এফ বির সাথে অসমান। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, কাকে ধরবো অন্তত একটা অসমান? কাকে ধরবো? যাকে ইচ্ছা, যার যেটা ইচ্ছা। তাহলে ধরে নি লেট ক্যাপিটাল এমটা হচ্ছে এফ এর সাথে অসমান। এফ এর সাথে অসমান মানে এফ বির সাথেও অসমান হবে, হ্যাঁ, কারণ এফ আর এফ বি সমান। আচ্ছা, ক্যাপিটাল এম মানে কত ধরেছি গো আমরা? কাকে ক্যাপিটাল এম ধরেছি গো? কোথায় একটা, এই যে এফ আলফাকে ক্যাপিটাল এম ধরেছি, তার মানে এফ আলফা এফ এর সাথে সমান না, আবার এফ বির সাথেও সমান না। তাহলে তোমরা বলো আলফা কত হবে? বলো তাহলে আলফা এ হতে পারে? পারে না। আবার আলফা বি হতে পারে? অসমান তো এটা, তাহলে আলফা এও হতে পারে না, বিও হতে পারে না। তাহলে আলফার ভ্যালু কোথায় আছে বলো? একটা বেজে গেল গো। এই আসতে, অতএব আলফা কোথায় আছে? একটা বাজিনি এখনো, দেরি আছে প্রচুর। আলফা কোথায় আছে? কার মধ্যে আছে আলফা? এ আর বি এর মাঝে আছে, এই যে আলফা। আলফা ছিল কোথায়? প্রথমে বলেছিলাম যে ক্লোজড এবির মধ্যে, কিন্তু পরবর্তীকালে দেখালাম যে আলফা এও না, আলফা বিও না। কেন বুঝতে পেরেছো আলফা এ আর বি কেন না? আলফা কেন এ আর বি না বুঝতে পেরেছো? না বুঝতে পারলে না? তাহলে আলফার মান হচ্ছে ওপেন এবি তে আছে, আর আলফা যদি ওপেন এবি তে থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনটা কি বলে দিয়েছে বলতো? সেকেন্ড কন্ডিশনে বলে দিয়েছে যে ফাংশনটা ওপেন এবির মধ্যে যে কোনো পয়েন্ট যদি থাকে তাহলে সেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে আলফা যেহেতু ওপেন এবি তে এক্সিস্ট করছে, তাহলে এফ ড্যাশ আলফা এক্সিস্ট। আমার কথাটা বুঝতে পেরেছো? এফ ড্যাশ আলফা এক্সিস্ট করছে, না বুঝতে পারলে না? এটা কি ক্লিয়ার হলো এই বিষয়টা, এই পার্টটা? এফ স্যার ড্যাশ আলফা, হয়ে গেছে। ঠিক আছে। আমাদের উদ্দেশ্য কি জানো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ ড্যাশ আলফাটা না জিরো দেখানো। তাহলে বলবো যে আলফা ওপেন এবির মধ্যে একটা পয়েন্ট, যাতে করে এফ ড্যাশ আলফাটা জিরো। জিরো দেখানোর জন্য প্রথমে তো আমরা জিরো এরকম ভাবে দেখাতে পারবো না। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই এফ ড্যাশ আলফাটা হচ্ছে পজিটিভ। সমস্যা আছে, এফ ড্যাশ আলফা পজিটিভ হলে কি সমস্যা? এফ ড্যাশ আলফা যদি পজিটিভ হয় তাহলে এফটা কি হবে বলতো? ইনক্রিজিং অ্যাট আলফা। Increasing at alpha, very good. Then there exists definition, a positive delta such that contradiction দেখাতে হবে। কোন পার্টটা দেখাবো? আলফাতে ম্যাক্সিমাম আছে, হ্যাঁ, এটা কন্ট্রাডিক্ট করবো যে আলফাটাতে ম্যাক্সিমাম মানে সুপ্রিমাম, হ্যাঁ, আলফাতে সুপ্রিমাম আছে মানে ম্যাক্সিমাম আছে, সেটা আমরা কন্ট্রাডিক্ট করতে চাইছি। তাহলে কোনটা দেখাবো? তার মানে আমি দেখাতে চাইছি এফ এক্স এফ আলফার থেকে বড়,
তাহলে এফ আলফার থেকে কাউকে যদি বড় পেয়ে যাই তাহলে এফ আলফাতে আর ম্যাক্সিমাম বা সুপ্রিমাম থাকবে না। কথাটা বুঝতে পেরেছো? এফ আলফাটা তাহলে আর ম্যাক্সিমাম হবে না, কারণ তার থেকেও বড় পাচ্ছি। তাহলে বলো কোন জায়গায় এক্স থাকলে এফ এক্স এফ আলফার থেকে বড় হবে, যেখানে এফটা ইনক্রিজিং? কে বলতে পারে? কে বলতে পারে? এই একই জিনিস, বলো কোথায় থাকতে হবে এক্স কে, যেখানে এফ এক্স এর থেকে এফ আলফা ছোট বা এফ আলফার থেকে এফ এক্স বড়, এফ ইনক্রিজিং। তাহলে বলো, এত টাইম লাগছে বলতে? স্যার যত তাড়াতাড়ি বলবে তত তাড়াতাড়ি ছুটি, তত তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। তারপর স্যার মানে মানে এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স বুঝতে পারছো লেস না? দ্যান এ। এটা আলফা, হ্যাঁ এটা আলফা, এটা হচ্ছে আলফা মাইনাস আলফা থেকে আলফা প্লাস ডেল্টার ভিতরে থাকে। আলফা থেকে আলফা প্লাস ডেল্টার মধ্যে, এখানে এক্স যদি থাকে, আলফা থেকে আলফা প্লাস ডেল্টার মধ্যে লিখছি আমি। আচ্ছা, তার মানে এক্স হচ্ছে আলফার থেকে বড়। আলফা যেহেতু আলফাতে যেহেতু ইনক্রিজিং, তাহলে এক্স যদি আলফার থেকে বড় হয়, ফাংশন যেহেতু ইনক্রিজিং, তাহলে এফ এক্স এফ আলফা থেকে বড় হবে। কারেক্ট, ভেরি গুড। কে বললে এটা? ঠিক বলেছো অরিন্দম নাকি, না কে বললে? স্যার আমি বললাম, তহিদ। তো এই পারফেক্ট, ঠিক বলেছো। তাহলে আলফার থেকে যেহেতু এক্স বড়, তাহলে এফ এক্স এফ আলফার থেকে বড়। আর এটা একটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? কারণ আমরা একটু আগেই করেছি যে এফ আলফাটা কি, এফ আলফা কি, ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে ফাংশনের কি আছে, সুপ্রিমাম বা ম্যাক্সিমাম, যেহেতু ক্লোজড ইন্টারভাল এবি, তাহলে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের থেকেও বড় আবার এফ এক্স সম্ভব? দিস কন্ট্রাডিক্টস, লিখে ভালো, দ্যাট এফ আলফা ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ। এটা কন্ট্রাডিক্ট করছে। একই রকম, একবারে ডারবক্স থিওরেমের প্রমাণের মতো। ঠিক আছে, পারফেক্ট। উল্টোটা, ও তাহলে দেয়ারফর কি বলতে পারি, এফ ড্যাশ আলফা পজিটিভ নয়। এবার যদি সম্ভব হয় নিজেরাই করে নিতে পারবে এগুলো, এত সোজা প্রমাণগুলো। এফ ড্যাশ আলফা ধরে দিলাম নেগেটিভ, বলো এখানেও সমস্যা আছে। এবার এফটা কি হবে তাহলে নেগেটিভ হলে? আলফাতে ডিক্রিজিং, কোন পার্টটা নেব আমি? একটা পার্ট নেব, হ্যাঁ, পজিটিভ ডেল্টা সাজ দ্যাট আমি সব সময় এফ এক্স এফ আলফার থেকে বড় নেব, কারণ কন্ট্রাডিকশন দেখাতে চাইছি, মানে আমি এফ আলফাটাকে ম্যাক্সিমাম সেটা দেখাতে চাইছি না। কে বলতে পারে কোন ইন্টারভালে ডিক্রিজিং? কিন্তু এবার তহিদ বলে ফেলো, কি পারো কিনা এবার। স্যার আলফা মাইনাস ডেল্টা থেকে আলফা পর্যন্ত। হ্যাঁ, আলফা মাইনাস ডেল্টা থেকে এক্সটা আলফা। কেন? কারণ এক্স এর থেকে আলফা বড়, কিন্তু ফাংশন ডিক্রিজিং। ডিক্রিজিং মানে উল্টে যায়, আলফা বড় এফ আলফা ছোট হয়ে গেল। ভেরি গুড, পারফেক্ট। কি বলতে পারি এখান থেকে? একই রকম ভাবে বলতে পারি দিস কন্ট্রাডিক্টস দ্যাট এফ আলফা কি is the maximum value of f. Good. On AB. আর এটা যেহেতু কন্ট্রাডিকশন, তাহলে therefore f dash alpha নেগেটিভও নয়। তার মানে একটাই পসিবিলিটি, অতএব f dash alpha 0। যেখানে আলফা কোথায় আছে? আলফাটা একটু আগেই বলে দিয়েছি, না এ না বি, ওপেন এবির মধ্যে। তাহলে আলফা ওপেন এবির মধ্যে আছে। তাহলে এই আলফাটাকে যদি আমি সি ধরে নিই, তাহলে এফ ড্যাশ, তাহলে দেয়ার এক্সিস্ট এরকম একটা সি পাওয়া যাবে ওপেন এবিতে, সাজ দ্যাট এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। সিমিলারলি, ঠিক আছে,
আমরা কিন্তু এফ ড্যাশ ডিটাকেও এরকম করতে পারতাম। এই যে আমরা শুধু আলফা নিয়ে করেছি, সরি এফ ড্যাশ বিটাটাকেও কিন্তু আমরা দেখাতে পারতাম, যদি এইটা নিয়েও করতাম তাও কিন্তু হতো। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই যে লেট ক্যাপিটাল এমটা আলাদা, যদি আমরা স্মল এমটাকেও আলাদা ধরতাম, সিমিলারলি যদি স্মল এমটাও এফ এ আর এফ বির সাথে আলাদা হতো, তাহলে প্রসিডিং ইন দ্য সিমিলার ম্যানার, একই রকম ভাবে যদি প্রসিড করে আমরা, ঠিক আছে, ইন দ্য সিমিলার ম্যানার একই রকম ভাবে আমরা কি করতে পারতাম, উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারতাম যে এফ ড্যাশ বি ইজ ইকুয়াল টু 0, ওয়্যার যেখানে বিটা হচ্ছে এফ ড্যাশ বিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে বিটাটা হচ্ছে এ আর বি এর মাঝখানে। এটা আমরা দেখাতে পারতাম। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, এর আগের দিন মানে এর আগের লেকচারে আমি বলেছিলাম যে ডেরিভেটিভের একটা জিওমেট্রিক্যাল মিনিং আছে, কার সাথে সমান ডেরিভেটিভ, ছবি এঁকে দিয়ে বলেছিলাম যে ডেরিভেটিভ মানে কি। ধরো y is equal to mx plus c, একটা স্ট্রেট লাইন, dy dx মানে কি? ট্যানজেন্টের সাথে সমান হবে। ক্যাপিটাল এম মানে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, তাই না? স্লোপ মানে কি? ট্যানজেন্ট তো, প্রবণতা স্যার। প্রবণতা, মানে ট্যানজেন্টটা কি করছে, ট্যান থিটা, মানে থিটাটা মানে ট্যানজেন্ট যে অ্যাঙ্গেলটা করছে, তাই না, সেটাই তো ট্যান থিটা। ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করছে সেটাই ট্যান থিটা। তো ধরো আমি যদি বলি যে কারোর ডেরিভেটিভ 0, হ্যাঁ, তাহলে কেউ বলতে পারবে ট্যান থিটা কত হবে? স্যার 0 হবে স্যার। ট্যান থিটা 0 হবে, তাহলে থিটা কত হবে? থিটা স্যার 0 হবে। 0 হবে, তাহলে বলতে পারবে ট্যানজেন্টটা কিরকম হবে? থিটা যদি 0 হয়, ধরো এটা একটা ট্যানজেন্ট, হ্যাঁ, এটা একটা ট্যানজেন্ট, প্যারালাল স্যার। এটা থিটা। এবার যদি এটা ট্যানজেন্ট ধরলাম, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে ট্যান থিটা। এবার থিটাটাই বলছি 0, তাহলে কিরকম হবে ট্যানজেন্টটা? কার প্যারালাল? স্যার এক্স অ্যাক্সিস। মানে ওই রেখার স্যার। এক্স অ্যাক্সিসের প্যারালাল, কারণ এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে 0, এক্স অ্যাক্সিসের সঙ্গে তার সাথে প্যারালাল, সেটাও 0। আর যদি ট্যান থিটা যদি এরকম হয়ে যায়, মানে থিটা যদি 90 হয়ে যায়, তাহলে কি হবে? মানে আমি বলতে চাইছি ডিএক্স ডিওয়াই যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? উল্টোটা, ডিএক্স ডিওয়াই 0 হয়ে যাওয়া মানে স্যার মানে এক্স অক্ষের উপরে মানে কট perpendicular থিটা হয়ে 0, কট থিটা 0, তাই না? কট থিটা 0 মানে থিটা কত? থিটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এবার থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ট্যানজেন্টটা কিরকম হবে? এক্স অক্ষের উপরে লম্ব। তার মানে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। তাহলে বুঝতে পারছো, থিটা যদি 0 হয় তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর থিটা যদি 90 হয় তাহলে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, যা ইচ্ছে। তাহলে এবার যদি তোমাদেরকে আমি বলি রোলস থিওরেমের ইন্টারপ্রিটেশনটা, রোলস থিওরেমটা কি বলেছে? রোলস থিওরেম বলেছে যে এরকম একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, লেখাবো না কিছু, খালি ছবি আঁকবো, ছবি দেখে বোঝাবো। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম, খুবই ইন্টারেস্টিং, দেখে ভালো লাগবে, ছবি আঁকবো, বুঝতেও পারবে সবাই। জাস্ট আমাকে একটু হেল্প করবে তোমরা, তাহলেই হবে। এটা ধরো এ, এটা বি, ধরো এরকম একটা ফাংশন নিলাম। আচ্ছা, ফাংশনটা কন্টিনিউয়াস? হ্যাঁ স্যার কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল? এর আগে আমি বলেছি ছবি দেখে বোঝাই ডিফারেন্সিয়েবল কিনা। ধরো এরকম যদি নিতাম ফাংশনটা, তাহলে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, কেন? একের বেশি ট্যানজেন্ট হচ্ছে। কিন্তু আমি যে ফাংশনটা নিয়েছি দেখো তো কত সুন্দর স্মুথ না? কোথাও একের বেশি ট্যানজেন্ট আছে কোনো পয়েন্টে? আছে কোনো পয়েন্টে একের বেশি ট্যানজেন্ট? নেই তো। কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল হয় না বলো? কোন কোন জায়গায় ডিফারেন্সিয়েবল হয় না? আগের দিন বলিনি কোন কোন জায়গায় হয় না? যেখানে
পিক, এই যে এরকম পিক থাকে উপরে বা Peak নিচে, point. যেখানেই থাকুক উপরে বা নিচে, এই পিক গুলোতে ডিফারেন্সিয়েবল হয় না, কিন্তু এখানে কোথাও পিক আছে কোথাও পিক নেই, তো খুব সুন্দর একটা ফাংশন, স্মুথ নেমে যাচ্ছে, তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ওপেন এবিতে। হ্যাঁ, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা ডিফারেন্সিয়েবল। কে বলতে পারে এফ এ আর এফ বি সমান? এফ এ আর এফ বি কি সমান? না স্যার, সমান তো নাই। সমান না, তাহলে রোজ থিওরেমের তিনখানা কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। আচ্ছা, ফাংশনটা যদি এরকম নি, এবার বলো তো এফ এ আর এফ বি সমান? হ্যাঁ সমান একদম। যাই হোক, ছবি দেখে মোটামুটি বুঝতে পারছি এক্সাক্ট, আমি তো তারপরে এফ এ আর এফ বি সমান। তাহলে এফ এ এফ বি সমান, ফাংশনটা দেখো কন্টিনিউয়াস, ফাংশন দেখো স্মুথ মানে ডিফারেন্সিয়েবল। তাহলে বলো তো এরকম কোন পয়েন্ট পাওয়া যাবে, এরকম সি পাওয়া যাবে ওপেন এবিতে যাতে করে এফ ড্যাশ সি জিরো হয়? এফ ড্যাশ সি জিরো মানে কারণ ডেরিভেটিভ জিরো, মানে একটু আগেই বললাম কোন পয়েন্টে ডেরিভেটিভ পাওয়া যাবে। জিরো মানে, ডেরিভেটিভ জিরো মানে একটু আগে কি বললাম বলো? কারণ ডেরিভেটিভ জিরো হয়ে যাওয়া মানে, ডিওয়াই ডিএক্স জিরো হয়ে যাওয়া মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। তাহলে বলো তো এখানে এমন কোন পয়েন্ট এখানে আছে ওপেন এবির মধ্যে যেই পয়েন্টে ফাংশনের ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে? স্যার ম্যাক্সিমাম পয়েন্টটা। এরকম একটা পয়েন্ট বললাম, এটা হচ্ছে সি, এই সি পয়েন্টে ফাংশনের ট্যানজেন্টটা দেখো একবারে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল পাচ্ছি, তার মানে এফ ড্যাশ সি জিরো। যাই হোক, এক্সাক্ট প্যারালাল না হলেও এটাকে বুঝে নিতে হবে, ছবি তো এক্সাক্ট একবারে সেম হবে না, তাহলে কাটা কম্পাস দিয়ে আঁকতে হতো। পাওয়া যাবেই, এটা রোজ থিওরেম, এটাই ইন্টারপ্রিটেশন, এটাই মানে বলছে যে রোজ থিওরেমটা তিনখানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এরকম এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যেই পয়েন্টে ট্যানজেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার মানে তার ডেরিভেটিভ জিরো। এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে সেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ জিরো, আর কিচ্ছু না। যদি এরকম ছবি আঁকতাম, এটা এবি, এটা এফ এ, এটা এফ বি, সমান নিলাম। ফাংশনটা কন্টিনিউয়াস, ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে সি পয়েন্ট কোনটা হতো যেখানে এফ ড্যাশ সি জিরো? স্যার মিনিমাম পয়েন্টটা। মিনিমাম পয়েন্ট, হ্যাঁ। এরকম একটা পয়েন্ট হতো যেখানে ট্যানজেন্ট যদি আমি আঁকি একটাই ট্যানজেন্ট এবং ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। বোঝাতে পারলাম? ইন্টারপ্রিটেশনটা বুঝতে পেরেছো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আচ্ছা, সব সময় কি এফ বি আর এফ এ কি সমান হতেই হবে, মানে যদি সমান না হয় তা কি পাওয়া যাবে না এরকম? মানে আমি বলতে চাইছি ধরো এরকম নিলাম, হ্যাঁ আমি বলতে চাইছি, তাই এটা কিন্তু ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এবার যেগুলো ছবি আঁকছি সেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। ধরো আমি এরকম একটা ছবি আঁকছি, ধরো এটা এ, এটা বি, ধরো আমি বললাম এটা এফ এ। হ্যাঁ, এরকম পয়েন্ট পাওয়া যাবে যেখানে সি পয়েন্ট যাতে করে এফ ড্যাশ সি জিরো হয়? পাওয়া যাবে তো? স্যার এখানে দুটো পয়েন্ট পাওয়া যাবে। দুটো পয়েন্ট পাওয়া যাবে না? এখানে একটা, এখানে একটা, তাহলে রোজ থিওরেমের 2 নম্বর কন্ডিশন দেওয়া, লাস্ট কন্ডিশনটা দেওয়ার দরকার কি ছিল? লাস্ট কন্ডিশন ছাড়াও তো রোজ থিওরেম হচ্ছে, হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে না। যদি এরকম হতো এফ আর এফ বি যদি সমান না হয় তখন, তখন হবে, তখন এফ ড্যাশ সি জিরো পাওয়া যাবে যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট নাও তো, ট্যানজেন্ট কোনো পয়েন্টে ট্যানজেন্ট পাওয়া যাবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস? পাওয়া যাবে না। তাহলে এটার ক্ষেত্রে হয়তো হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে হবে না, তার মানে কিন্তু ওভারঅল ইন জেনারেল কিন্তু এফ আর এফ বি কে সমান দিতেই হবে। দিস কন্ডিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট in order to fulfill the condition f dash c is equal to 0. তোমার কথাটা বোঝা গেছে? সিমিলারলি একই রকম ভাবে যদি ধরো কন্টিনিউটিটাকে বাদ দিয়ে দিতাম, বলতাম এটা কন্টিনিউয়াস না, ধরো কন্টিনিউটিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয় না? ধরো এরকম বললাম শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে এরকম, কন্টিনিউটি বাদ, এই জায়গাতে অন্যরকম, আবার এখান থেকে এরকম,
তাহলে কি রোজ থিওরেম স্যাটিসফাই করতো না? তাহলে তো রোজ থিওরেম স্যাটিসফাই করতো না? স্টেটমেন্টটা ট্রু হতো না, এফ ড্যাশ সি এরকম সি পাওয়া যেত না? আমার কথাটা বোঝা যাচ্ছে? এরকম সি পাওয়া যেত কি এরকম? ধরো এরকম হলো, বাকি জায়গায় এরকম, তাহলে কোন জায়গাটা সি হতো? এই যে এই জায়গাটা হতো তো, এই তোমাদের ছবি আঁকতে হবে না, তাপস পেন নিয়ে। তাহলে কন্টিনিউটি ছাড়াও তো রোজ থিওরেমের কন্ডিশন, মানে রোজ থিওরেমের যে রেজাল্টটা স্যাটিসফাই করছে তা করছে না? তাহলে কন্টিনিউটিটা কি দিতেই হবে মাস্ট? কন্টিনিউটি কি দিতেই হবে মাস্ট, না না দিলেও হয়? ধরো এরকম বললাম একটা ফাংশন, ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ, এই জায়গাটাতে, তাহলে বলো তো এরকম কোনো সি পাওয়া যাবে এবার? এই জায়গাটা একটা সি থাকতো তো, কিন্তু এই জায়গাটা ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে পাওয়া যাবে এরকম সি যেখানে ফাংশনটার ডেরিভেটিভটা হচ্ছে 0? দেখো ফাংশনটা এফ এ এফ বি সমান নিয়েছি প্রায়, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তাহলে এই যে সি পয়েন্ট, এরকম একটা সি কিন্তু এখানে পাওয়া যেত, কিন্তু এবার আর পাওয়া যাচ্ছে না। এরকম একটা পাওয়া যেত কিন্তু যেহেতু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে সি তে পয়েন্টে ভ্যালুটা কত, এটা হচ্ছে এবার। তাহলে কন্টিনিউটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনখানা কন্ডিশনই ইম্পর্টেন্ট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আর এফ আর এফ বি সমান, তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এরকম একটা ওপেন এবি তে সি পাওয়া যাবে, যাতে করে এফ ড্যাশ সি 0। বাকি কন্টিনিউটি না হলে পাওয়া যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যাবে না। এই ধরো এখানে পাওয়া যাচ্ছে কিন্তু এটাতে যাচ্ছে না, তাহলে ইন জেনারেল কন্টিনিউয়াস হলে সব জায়গায় পাওয়া যাবে। ডিফারেন্সিয়েবল, ওপেন ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যালে, তাহলে আর 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে এফ আর এফ বি সমান হতে হবে। তাহলে এই তিনখানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো রোজ থিওরেমের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, এবং সেখান থেকে আমরা বলতে পারবো যে ফাংশনটা রোজ থিওরেমের যে মানে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হচ্ছে এরকম একটা সি পয়েন্ট পাওয়া যাবে ওপেন এবিতে, যাতে করে এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এই রোজ থিওরেম স্যাটিসফাই করছে কি করছে না সেরকম কিন্তু অনেক অঙ্ক দেয়, যে রোজ থিওরেম স্যাটিসফাই করছে কি করছে না। যাই হোক, তো নেক্সট দিন আমরা, আজকে থাক, নেক্সট দিন আমরা বিভিন্ন অঙ্ক করব কার উপর, রোজ থিওরেমের উপর, রোজ থিওরেমের অ্যাপ্লিকেশন, এবং তার পাশাপাশি মিন ভ্যালু বলে একটা থিওরেম আছে সেটাও আমরা করবো, সেটাও রোজ থিওরেমেরই, মানে মিন ভ্যালু থিওরেমটা থেকেই রোজ থিওরেম আসে যদিও। যাই হোক, তো একে অপরের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? ক্লিয়ার?